এটা কি তোমার সেই বিখ্যাত লেমনেড? কেন, দেখে কি ভীমের শরবত মনে হচ্ছে? না মানে, আচ্ছা দেখি কেমন বানিয়েছো। এই বলে ফারাজ এক ঢোকে পুরো গ্লাস খালি করে ফেললো। তারপর চশমা সামান্য নাকের উপর টেনে তুলে বলল, না, টেস্ট আছে। তবে লেবু চিপে লবণ চিনি দিয়ে শরবত বানিয়ে এত দামি ক্যাটাগরির নাম না দিলেও চলতো। চিত্রা চোখ রাঙিয়ে কিছু বলতে যাবে, তার আগে ফারাজ হেসে ওকে টেনে নিজের কোলে বসিয়ে নেয়। তারপর আদুরে কণ্ঠে বলে, বাপরে, ভারী আছে তো দেখছি। এই বউ, ওজন বাড়ছে দেখি তোমার। আগের থেকে সুন্দরও হয়ে গিয়েছো। চিত্রা একটু লাজুক হাসি দিয়ে ফারাজের কপালে চুমু দিতে যাবে, এমন সময় হঠাৎ করে সেই অপ্রতিরোধ্য জমেলা বুড়ি ঘরে ঢুকে পড়ে। বয়স্ক গলায় চিরাচরিত দেমাগে বলে ওঠে, স্বামীর পানি গায়ে পড়লে মাইয়া হগল সব চকচকে হইয়া যায়, মোটা হইয়া যায়। আমার বিয়ের পর তো আমি গন্ডারের মতো মোটা হইয়া গেছিলাম। একদিন তো কালোর বাপের উপর পইরা বেটার পাশার হাড় ভাঙিয়ে ফেলছি। পরে কত ঝাড়ফুঁক কইরা তেল মালিশ কইরা ঠিক করতে হইছে। বুড়ি কথা শেষ করার আগে তীব্র প্রতিবাদী স্বরে ফারাজ বলল, কেন, স্বামী কি ওয়াসা নাকি? পানি সাপ্লায়ার? পানি দেয়? জড়োজ্যান্ত পুরুষ মানুষটাকে পানির টাঙ্কি বানিয়ে ফেলা? মস্করা করে জায়গা পাও না বুড়ি? তীব্র নিন্দা জানাই। অভিশাপ দিলাম তোমার বুড়োর টাঙ্কির তলানি ফুটো হয়ে যাক। ফারাজ তেরে আরো কিছু বলতে যাচ্ছিল, তবে তার আগে চিত্রা জমেলাকে জলদি জীবন বাঁচাতে চাইলে রুম থেকে পালাতে বলে। এদিকে ফারাজের মুখটা আঙ্গুল দিয়ে চেপে ধরে বলে, থামেন তো, আসছে আমার টাঙ্কি উপদেশটা। জমেলা জলদি রুম থেকে বের হয়ে বুকে থু দিয়ে বলে, এই স্যামরার লগে শয়তানের আসর আছে। মুই সুন্দরী বইলা নিশ্চিত পটানোর জন্য এত কিছু করছে। বেটা মানুষের শেষটা কথায় পচা দেশেরই ভালো পাশা লুকাইয়া থাহে। তবে জমেলার একটা পাল্টা প্রতিবাদ না করলেই নয়। ওই হেন্ডু কেজি ফেল পোলারে কে বুঝাবে জামাইয়ের পানি হইল তার যত্ন আর ভালোবাসা। বেড়া মানুষের যত্ন বইয়ের গায়ে পড়লে ভালোবাসা বাড়ে। মাইয়া মানুষ যত সুখী তত সুন্দর। আর দেখি ওই বেড়া ইতর তার কালুর বাপের টাঙ্কি তলানিতে চইলা গেল। দিস ইজ এ ভেরি বিগ ইনচাল্ট। জামেলা সিঁড়ি বেয়ে নিচে নামতে জোহানের সামনে এসে দাঁড়ালো। জোহান তখন অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিল, ভাবছিল চিত্রার কথা। কি সুন্দর করে আবদার করেছিল সাহায্য করার, কিন্তু রাত্রে চিত্রা কি করলো? দিলই না তাকে সাহায্য করতে। ওই আল্লাহর বান্দি আরেক জাউড়া শয়তানের প্রাক্তন একটা নাতানের মতো সবগুলো খাবার একা হাতে করে রুমের দরজা লাগিয়ে দিল। একটু তো বলা উচিত ছিল। জোহান ভাই, আপনি খাবেন কিছু? যাও জুসটা নিয়েছিল কেড়ে তাও নিয়ে গেল। ঢং করে কাদো কাদো করে বলল, জোহান ভাই, আমি ওই জুস ছাড়া কিচ্ছু খেতে পারবো না। যত সব ঢং। সকালে খেত মরিচ পান্তা, আর এখন হাতির 5 পা দেখে বলে ওইসব পা দিয়ে মিষ্টি কুমড়ো চটকে বানানো জুস ছাড়া সে খেতে পারে না। কত সস্তা নাটক আর দেখতে হবে। এই মেয়ের নাটক তো রাজুদার পকেট পরোটার থেকেও সস্তা। মন তো চেয়েছিল রাতেই ছাদ থেকে ধাক্কা মেরে ধুমধাড়াক্কা ঘাটে ফেলে দিতে। খালি ওর জামাইটা মুখের বদলে বন্দুক চালানো কলম্বিয়ার আস্ত খুনি লুইস গারাভিটো দেখে সময় নিচ্ছে। কিন্তু জোহান যাকে ধরে তার গায়ে একেবারে ঝোঁকের মতো লেগে যায়। এই ঝোঁক তিমির দুধ দিয়ে বানানো লবণ দিয়েও গা থেকে ছাড়ানো সম্ভব নয়। জোহানকে দেখেই জমেলা তার দিকে এগিয়ে এসে কোমরের কাছ থেকে একটা স্মার্টফোন বের করলো। অনেক বলে কই আয়েশার কাছ থেকে চেয়ে ফোনটা পেয়েছে, কিনে দিয়েছে লাল কালা অভ্রনীল। দেখলে দিতে মন চায় পীড়িতের কিল। তবে জমেলা ফোনের আগামাথা বুঝতে পারছে না। একটা ঝাঁকানাকা ডিলকালা গানে কোমর দুলিয়ে শাড়ি উঁচুতে উঠিয়ে একটা ভিডিও বানাবে, তার কই হচ্ছে। চিত্রার কাছে গিয়েছিল ফারাজ, হেন্ডু বয় তো বেরি করে দিল। জোহানের থেকেই না হয় সাহায্য নেওয়া যাক। জমেলা এসে জোহানকে বলল, এই পোলা ইয়োর আব্বা হুয়ার ইজ গুইং। আপনার নানির বাড়ি। ইয়োর আব্বার রুচি ইজ ডিসকাস্টিং। এখন হুনো, আমার ফোনের ক্যামেরাটা দেখো দেখি কোনখানে। একটা গানও গাইয়া দেও। ওই যে আকিস বিড়ি খাইয়া বুড়া খুক্কুর খুক্কুর কাশে, আমার রাইখা অন্য মেয়ে কেন ভালোবাসে, ওই গানটা গাইয়া দিও। আপনার নাতনি আর তার জামাইয়ের কাছে যান না। মনে মনে জোহান কয়েকশোটা গালি দিয়ে বলল, এই হচ্ছে আর এক ভেড়া ভাঙা আসমান ফুটো ঝোলার বুড়ি। বুদ্ধি খাটিয়ে কুল্লু রিচ বাবার থেকে চিনি পড়া এনে অভ্রটাকে খাইয়ে নাতনির জামাই বানিয়েছে। চিল চাকরানি হয়ে গেল মহারানী। আয়েশার কাছে গেছিলাম,
ওরা তো লাজ শরমের আগামাথা মূলার শরবত বানাইয়া গিলছে। এই জামানার জর্ডান থেকে আসা মডার্ন পোলাপান দিনের বেলা দরজা লাগাইয়া রুমের মধ্যে বইসা থাকে। আমাগো আমলে তো আমরা স্বামীর চোখের দিকেও তাকাইতাম না লজ্জায়। কি লজ্জা, কি লজ্জা। ও, আর 15-20টা বাচ্চা বুঝি ইরাশায় পয়দা করতেন? জামেলা বুড়ি অতি শরমে খেপে গিয়ে মুখ বাঁকিয়ে বললেন, নো নিড ইউর হেল্প, নো চেঞ্জ, স্টুপিড বয়, ডেড বাই। সন্ধ্যার আগ মুহূর্তে ফারাদ চিত্রাকে বুকে জড়িয়ে শুয়েছিল। চিত্রা যে কত শান্তি শান্তি লাগছিল কি করে বোঝাবে সে কথা। তবে জরুরি কল আসতে ফারাজকে বিছানা ছেড়ে উঠতে হয়। চিত্রা যদিও এসব নিয়ে অভিমান করে না, তবে আজকাল তার অভিমানের পাল্লা একটু একটু করে ভাবতে শুরু করেছে। এই হুটহাট বেরিয়ে যাওয়ার বিষয়টা কেমন যেন লাগছে। তার উপর ইদানিং কার সঙ্গে যেন ফারাজ ফোনে তাড়াহুড়োয় কথা শেষ করে। তাড়াহুড়োটা চিত্রাকে দেখলেই বেঁধে যায়। মাথাটা কাজ করছে না, কিছু তো একটা জট বেঁধেছে, তবে কোথায় আর কে বেঁধেছে সেটাই এখন মূল প্রশ্ন। আশ্রমে বৃদ্ধ মানুষের সমাগম, তাদের জন্য ফারাজ আজকে অনেক উপহার নিয়ে এসেছে। নতুন শাড়ি এনেছে সকলের জন্য। রোজ আর অভ্র ফারাজের পাশেই দাঁড়িয়ে আছে। ফারাজ আশ্রমের 110 নম্বর কক্ষের সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। রোজ দরজা খুলতে গেলেই ফারাজ ইশারায় তাকে নিষেধ করে নিজেই দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ভিতরে তার মণি আছে। মণি চোখ বন্ধ করে বিছানায় শুয়েছিল। ফারাজ আসতে সে টের পেল, হেসে বলল, ফারাজ এলাহি তবে এলো? ফারাজ মনির পাশে বসে চুলে হাত বুলিয়ে নরম গলায় বলল, না এসে উপায় কোথায় বড় বউ? শুনেছি খাওয়া দাওয়া করো না ঠিক মতো। মনি হালকা হাসে, চোখে একরাশ অভিমান। স্বামী দেখা করতে আসে না, বউ কেমন করে খাবে বলো? ফারাজ কপালে ভাঁজ করে। মজা করছি না, ডাক্তার বলেছে তোমাকে এই সময় ঠিক মতো খাওয়া দাওয়া করতে। মনি একটু থেমে গলা নিচু করে বলল, তোমার বউকে নিয়ে আসো, মরার আগে তো দেখে যাই। ফারাজের চোখ ছলছল করে ওঠে, কণ্ঠ কঠিন হয়। কোনোদিনও ওইসব ফালতু কথা বলবে না। কেন বলবে তুমি? তোমার অধিকার দেই সব বাঁধন ভুলে তো আমাকে একা করে চলে যাওয়ার। মনি হালকা মাথা নাড়ায়। তোমার তো বউ আছে, ভালো মেয়ে, দেখবে তোমার হবে রাজজোটক। ফারাজ মিনমিন করে বলে। কিন্তু আমার যে আর মনিও নেই। এক মুহূর্তের জন্য স্তব্ধতা নামে। মনি জানালার দিকে তাকালো। তার সাদা পাকা চুলগুলো বাতাসে উঠছে। মনি সেটাই তাকিয়ে বলল, চিত্রাকে তোমার অতীত শীঘ্রই জানিয়ে দিও। আর কতকাল মিথ্যার বাঁধনে আটকে থাকবে? তবে ফারাজ, ভালোবাসা অন্যায় নয়, কিন্তু ভুল মানুষকে ভালোবাসা অন্যায়। নিজের রক্তের সঙ্গে অতীতের সঙ্গে তুমি কি করছো ভেবে দেখো একবার। আর চিত্রাকে এভাবে ধোঁকা দিও না। আগে হলেও সে কষ্ট পাবে, পরে হলেও পাবে। তাই আগের কষ্ট আগেই দিয়ে দাও, না হয় যন্ত্রণা বাড়ার আগে। ফারাজ চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকে। মনির কপালে চুমু দিয়ে চিন্তার ভাবনায় আবারও ডুবে যায়। চিত্রাকে একদিন ফারাজ তার মনির সাথে দেখা করাবে, তবে আগে চিত্রাকে সবকিছু খুলে বলতে হবে। ফারাজের অতীতের অংশ কি চিত্রা হতে পারবে? নার্সের সঙ্গে কথা বলে বাহিরে আসতে রোজ ফারাজকে বলে, বস আমার সঙ্গে আসুন। সারে বস আমি না তুই? একজন হলেই হলো, না আসলে জোরপূর্বক তুলে নিয়ে যাব। আমার অনেক শক্তি, জিম করি আমি। মাথা মুন্ডু করো, সারাদিন ফাস্টফুড খেয়ে অন্তত পক্ষে জিম হয় না আমার মা? জিম শব্দটাকে নিজের সঙ্গে জড়িয়ে আর ধর্ষণ করিস না বেডি। রোজ পাত্তা দেয় না। ফারাজ তার সঙ্গে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে সন্ধ্যা সেই মুহূর্তে তারা উপস্থিত হয় আশ্রমের কবরস্থানে। ফারাজ এক মুহূর্তের জন্য কোনো প্রকার নাম চিহ্ন ছাড়া কবরটার দিকে তাকিয়ে থমকে যায়। রোজ বলে, বহুদিন তার সঙ্গে দেখা করেন না। মানুষটি আপনার সঙ্গে অভিমান করেছে। আমার সঙ্গে 21 বছর আমাদের সাক্ষাৎ নেই, আর তুমি বলছো সে অভিমান করেছে? হাসি পাচ্ছে। কবরে শুয়ে থাকা মানুষটি সুখী নেই বস। তাকে সুখী করার জন্য এত কিছু করেছেন, শেষ কাজটা এবার তো করুন। আপনার অনেক ভালোবাসা হয়েছে। আপনি চিত্রাকে বলে দিন তাকে মারতে আপনার বাংলাদেশে আসা। আপনি চিত্রাকে প্রথম দেখায় ভালোই বাসেননি, ওইটা খেলার শুরু ছিল। বলে দিন বস, ওকে মেরে ফেলুন। রক্তের সঙ্গে সত্যি আপনি বেইমানি করেছেন। কবরে শুয়ে থাকা মানুষটিকে এবার একটু সুখ দিন। চিত্রাকে মারলে এই প্রতিশোধ, এই গল্প এখানেই শেষ হয়ে যাবে। প্রথম একটু কষ্ট হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। এটাই দুনিয়ার নীতি। ফারাজের এক মুহূর্তে অতি তীব্রভাবে ধাক্কা দিল। আগুনে ঝলসে যাওয়া রাত, লাশের সামনে বসে থাকা কারো আর্তনাদ, সবকিছু চোখের সামনে ভেসে উঠল আরেকটি হারিয়ে যাওয়া মুখ, যার জন্য এত কিছু করা। আসলেই তো কি করছে ফারাজ? এই জীবনে যত না পাপ করেছে তার চেয়ে অধিক করেছে এলাহি বাড়ির ছেলে হয়ে তালুকদারের বদ রক্ত থেকে জন্ম নেওয়া স্বরূপা চিত্রার প্রেমে পড়া। ফারাজ চাইলেই প্রথম রাতেই চিত্রাকে মেরে ফেলতে পারত, বিয়েও করার কোনো দরকার ছিল না।
কিন্তু ওই যে দিয়ে কেড়ে নেওয়ার মজাই কিছুটা অন্যরকম। চিত্রাই তার জীবনের এমন মেয়ে ছিল যাকে দেখে ফারাজ চুম্বকের মতো আকর্ষিত হয়েছে। কাছে আসবে না বলেও চলে এসেছে। তবুও কতবার নিজের আবেগকে শান্ত করে চিত্রাকে খুন করার চেষ্টা করেছে ফারাজ, তা কি সে জানে? সেই দিনের কথা কি চিত্রার মনে আছে, যেদিন প্রথম ফারাজ চিত্রাকে বাইরে ঘুরতে নিয়ে গিয়েছিল? ফুচকা খাওয়ার সময় চোখের সামনে ওই বাচ্চাটা মারা গেল। সেদিন হুট করে গুলিটা না আসলে চিত্রা জ্ঞান হারাতো না, আর ফারাজের প্ল্যান সফল হতো। ফারাজ ওই দিন ওই লোককে খুঁজে শুধুমাত্র এই কারণেই তার কলিজা বের করে এনেছিল, কারণ ওর জন্য ফারাজের সব সাজানো পরিকল্পনা নষ্ট হয়ে গিয়েছিল। তারপর ছাদ থেকে সেদিন চিত্রাকে ফেলে দিতে গিয়েও কেন যেন পারলো না। বিষাক্ত ড্রাগস হাতে নিয়েও কেন জানি সামান্য একটুখানি স্লিপিং ড্রাগস দিয়েছিল রাতে চিত্রাকে। সে প্রায় রাতেই শুরুর দিকে ড্রাগস দেওয়া হয়েছিল চিত্রাকে, ভেবেছিল একটু একটু করে কাজ করবে। তারপর কি একটা ভেবে তাও বন্ধ করে দিল ফারাজ, কারণ ওই যে চিত্রার প্রতি ভালোবাসা দিনকে দিন বেড়েই যাচ্ছিল। তবুও শেষবার চিত্রার জন্য ফারাজ যেই ডেজার্ট বানিয়ে ফ্রিজে রেখেছিল ওইটাতেও বিষ মেশানো ছিল। আয়েশা সেদিন হুট করে ডেজার্ট ফেলে না দিলে কবেই সব শেষ হয়ে যেত, কিন্তু কিছুই হলো না। তবে ফারাজের ওইসব কথা কেন মনে পড়ছে এখন? কেন ফারাজ ওইসব ভুলতে চায়? চিত্রা যদি এসব কখনো জানতে পারে তাহলে কি হবে? অন্তত এখন তো সে চিত্রাকে ভালোবাসে। বস, আপনি হারিয়ে যাচ্ছেন কোন খোয়াবে। জাগুন, জেগে উঠে আপনি এবার সব শেষ করবেন, নয়তো আমি। রোজ ফারাজের হাতে পিস্তল তুলে দেয়। যদি 21 বছর আগে সে প্রতিশোধ দিতে চান তাহলে মেরে ফেলুন। বিশ্বাস করুন, একবার সে মরলে আপনার জীবন আগের মতো সুন্দর হয়ে যাবে। যার জন্য এত কিছু করা, সেও ওপরে সুখে রবে। ফারাজ একবার কবরের দিকে তাকায়, চোখের সামনে আবারও ভেসে ওঠে সেই অতীতের প্রতিটা মুহূর্ত। সে একটা ঢোক গিলে তার কণ্ঠনালী উপর নিচ ওঠানামা করে। সে রোজের হাত থেকে পিস্তল নিয়ে দীর্ঘশ্বাস ফেলে পুরনো জেদে ফিরে যায়। সে এই জায়গায় এই জন্য আসতে চায়নি। চিত্রাকে ভালোবাসার পর এই কবরের সামনে এই কারণে আসতে চায়নি, কারণ এখানে আসলে সব গোলমেলে হয়ে যাবে। হারানো চেতনা আগুনের মতো জ্বলে উঠবে। ফারাজ কাপা চোখে একবার পিস্তলের দিকে তাকায়, তারপর পুনরায় কবরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে মিনমিন করে বলে ওঠে, তোমার বুকে ট্রিগার প্রেস করতে আমার সবচেয়ে কষ্ট হবে আগুন সুন্দরী। রাস্তায় থেকেই ফারাজ চিত্রাকে একটা কল করলো, তৈরি হতে বলল। আজকে তারা ঘুরবে। তার আগুন সুন্দরী ঘুরবে। শেষবারের মতো ঘুরতে যাওয়া যাকে বলে, তাই না? মাথার একপাশে জ্বলছে কবরের সেই ব্যক্তি, তার যন্ত্রণা, তার অসংখ্য আর্তনাদ আর তার চিৎকারের শব্দে। অন্য পাশ জ্বলছে প্রতিশোধের স্পৃহায়। রোজ ঠিকই বলেছে, এসব ভালোবাসা আজ থাকলে কাল থাকে না। চিত্রা সরে গেলে ফারাজকে কষ্ট করে ভালো হতে হবে না, এত সত্য লুকিয়ে বাঁচতে হবে না, এত প্রশ্নের মুখোমুখি হওয়া লাগবে না। মেয়েটার অপ্রয়োজনীয় মোহে জড়াচ্ছে। আচ্ছা, চিত্রাকে মারার সময় সে যদি জিজ্ঞাসা করে, সেদিন আমার যখন মিজান চাচার সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছিল, তখন বিয়ে করে আমাকে না বাঁচিয়ে মাথায় একটা গুলি করে মেরে ফেললে তো গল্প শেষ হয়ে যেত। গল্পকে উপন্যাস বানানোর কি খুব প্রয়োজন ছিল ফারাজ এলাহি? তখন ফারাজ চিত্রাকে কি জবাব দেবে? যে আসলে এই সেসব করাটা অনেক দরকার ছিল। সে প্রিয় শত্রুকে তিলে তিলে মারতে ভালোবাসে বলেই এত কিছু করা, চিত্রাকে উজাড় করে দিয়ে কেড়ে নেবে বলেই এত সময় নেওয়া। ঠিক যেমনভাবে কবরের ব্যক্তিটির সব কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক তেমনভাবেই। তবে ফারাজ কি করে বলবে ওই দিন সে চিত্রাকে মারেনি, বরং মিজান সাহেবের হাত থেকে বাঁচিয়েছে কেবল নিজের হাতে ঢুকিয়ে মারার জন্যে। ফারাজ বাড়িতে এসে দেখে চিত্রা নীল রঙের একটা মসৃণ শাড়ি পরেছে। তার ধবধবে ফর্সা পেট শাড়ির ফাঁক দিয়ে ফারাজের চোখ পুড়িয়ে দিচ্ছে। ফারাজ চিত্রার সেই উপচে পড়া সৌন্দর্য থেকে চোখ ফেরাতে পারে না। আজ কতদিন পর তার চিত্রা সেজেছে, হাসছে। কবিরা যদি তার চিত্রাকে দেখতো তাহলে তারা তাদের কাব্যফুলের এত সুন্দর বর্ণনা দিতে পারত না। ফারাজ চিত্রাকে নীল গোলাপের সঙ্গে তুলনা করতে চায়, অথবা সেই পৌরাণিক কল্পলোকের বিরল ব্লু স্পাইরাল লিলির সঙ্গে, যার নীল বেগুনি সরু পাপড়িগুলো গঠন দেখতে পাওয়া চিত্রার মতোই দুর্লভ। ফারাজ গোসল করে ফ্রেশ হয়ে আসে। গায়ে সে চিত্রার পছন্দ করা একেবারে হালকা বেবি স্কাই ব্লু রঙের ফুলহাতা শার্ট আর সাদা রঙের একটা প্যান্ট পরে। বুকের দিকে দুটো বোতাম বরাবরের মতোই খোলা। ফারাজের আয়নার সামনে দাঁড়িয়ে চুল সেট করে। ফারাজের চুল নিয়ে অনেক মাথা ব্যথা। শরীরের সকল কিছু থেকে চুল নিয়ে সে একটু বেশিই ভাবে। তার মতে মানুষের চুলই তার সৌন্দর্য বর্ধনে বিশেষ ভূমিকা পালন করে। ফারাজ শার্টের হাতার বোতাম লাগিয়ে ডান হাতে রোলেক্সের ঘড়ি, বাম হাতে চেন ব্রেসলেট পরে। ফারাজ ম্যাচিং ব্লু সানগ্লাস চোখে পড়েছে। আচ্ছা, সে কি কোনো ফ্যাশন শোতে যাচ্ছে? এত সাজগোজ কেন, তাও আবার বউকে খুন করতে? চিত্রা পুরো তৈরি হয়ে ফারাজের সামনে দাঁড়াতেই ফারাজ বলল, কিছু একটা মিসিং লাগছে। চিত্রা চিন্তায় পড়ে গেল। কি মিসিং লাগছে? ফারাজ টিপের বক্স থেকে একটা নীল রঙের টিপ বের করে চিত্রার কপালে টিপ পরিয়ে বলল। এবার পারফেক্ট। চিত্রা আয়নায় নিজেকে দেখে মুচকি হেসে বলল, কি বলুন, লাগছে না আমাকে পারফেক্ট মিসেস ফারাজ এলাহি? ফারাজ মেকি হাসলো, বলল, হ্যাঁ। দমটা বন্ধ হয়ে আসছে তার। কি করে মারবে? আবার মারতেও যে হবে, এই প্রথম কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে ফারাজ এত ভাবছে।
প্রথমে দুজন হাসপাতালে যাবে মার্জিয়াকে দেখতে। আজকে 19 আগস্ট। চিত্রার পরিবারের সকলে এই দিনে মারা গিয়েছে। প্রতি বছর এই দিনে চিত্রা তালুকদার বাড়িতে যায়। হাসপাতাল থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। আজকে ফারাজ নিজে থেকে চিত্রাকে ফুচকা খাইয়েছে, বাইরের সকল খাবার খেতে নিয়ে মন মতো। চিত্রা একটু অবাক বটে, তবে তার চেয়েও বেশি খুশি। চিত্রার জর্জেটের শাড়ি সামলাতে একটু কষ্ট হয়, আবার ভালোও লাগে। সে ফুচকা খাওয়া শেষ করে গাড়িতে উঠে বসে। ড্রাইভিং সিটে গিয়ে বসে। প্রতিবারের মতো ফারাজ সিটে বসেই চিত্রাকে বলে, জানালার সঙ্গে হেলান দিয়ে পা দুটো আমার উড়ুর ওপর রাখো। ওইসব না ছুলে গাড়ি চালানোর মুড আসে না। চিত্রা একটু বাঁকা মুচকি হেসে পা দুটো তুলে দেয়, তারপর হাঁ করে ফারাজকে দেখতে থাকে। আয় আল্লাহ, এই পুরুষ এত সুন্দর কেন? ফারাজ আজকে একটার পর একটা গল্প করছে, এমন ভাবে সে আগে কখনো এত কথা বলেনি। চিত্রা সেই কথা শোনাচ্ছে, মনোযোগ দিয়ে দেখছে ফারাজের কণ্ঠনালী ওঠানামার দৃশ্য। চিত্রা আপ্লুত হয়। সে এগিয়ে এসে ফারাজের সেই কণ্ঠনালী ছুঁয়ে বলে, আপনাকে হারালে চিত্রার সকল রং ফুরিয়ে যাবে। আপনাকে নিজের করে রাখার জন্য আপনার এই আগুন সুন্দরী আগুন হাতে নিয়েও খেলতে পারে। ফারাজ জবাব দেয় না, তবে খানিক বাদে বলে, আমাদের বাড়ি আসার পর মোট 4টে খুন দেখেছে। ভয় লাগে না? লাগে তো, তবে আপনি যখন রাতে পাশে থাকেন না, তখন যেই ভয় লাগে তার থেকে কমই। জানেন ফারাজ, সেদিন স্বপ্নে দেখলাম আমাকে মাথায় কেউ একজন গুলি করেছে। আপনি আমায় তখন বাঁচাতে আসেননি। খুনের চেহারা দেখেছিলে? দেখার আগেই নিঃশ্বাস থমকে গিয়েছিল। চিত্রা পোড়া বাড়িতে অনেকক্ষণ সময় কাটায়। ফারাজ চিত্রাকে একা সময় কাটাতে দেয়। চিত্রা ভেতরে থাকাকালীন সে গাড়ির ভেতর থেকে পিস্তল বের করে হোলস্টারে রাখে। শার্টের কারণে পিস্তল ঢাকা পড়ে গিয়েছে। ফারাজ সরাসরি চিত্রার কাছে চলে যায়। চিত্রা মোফাজ্জলের সঙ্গে কথা বলছিল। কি কথা ফারাজ জানে না, তবে এক মুহূর্তের জন্য ফারাজকে দেখে মোফাজ্জল চুপ করে যায়, তারপর বলে ওঠে, ফারাজ বাবারে নিয়ে আইসো আজকা? ফারাজ ভ্রু কুচকায়, তারপর বলে, কেন, আগে বুঝি অন্য কাউকে নিয়ে আসতো? লোকটা কিছু বলতে যাবে তার আগে চিত্রা তার দিকে তাকায়, বলে, আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করি, আমার কোমর ব্যথা হয়ে গিয়েছে। বাহিরে এসে ফারাজ চিত্রাকে বলে, চলো ঘোড়ায়ত্রা নদীর ধারে যাই। চিত্রা একটু চমকে তাকায়। বাসায় যাব না? ইচ্ছে তো করছে না। জানো, বজ্রর বাড়িও বাজিতপুর। বাজিতপুরে ওদের পুরনো বাড়ি আছে, তবে কেউ সেখানে থাকে না, একেবারে জমিদার বাড়ির মতো। চিত্রা হালকা মাথা নাড়ে। আমি জানি। জানো মানে? ফারাজ কৌতূহলী হয়ে তাকায়। মানে এখানে যে একটা জমিদার বাড়ি আছে তা জানি, অনেক আগে গিয়েছিলাম সেখানে। ওইটা কয়সার বাড়ি। ও, ছিল তাহলে? ফারাজ অবাক হয়। তবে আজকে জানলাম ওইটা বজ্র কায়সারের বাড়ি। সবাই ভূতের বাড়ি বলেই চেনে, তাও আবার আমার নিজের এলাকায় ওই বাড়ি চিনবো না মানে? একটু চুপ থেকে চিত্রা নিঃশ্বাস ফেলে বলে, চলেন এখন বাসায় ফিরে যাই, আজকে কেন জানি কিছুই ভালো লাগছে না। ফারাজ চিত্রার মুখের দিকে তাকিয়ে নিজের মনকে সান্ত্বনা দেয়, তারপর নিচু গলায় বলে, ভুলে যাও চিত্রা ওই বাড়ির কথা, আর কখনো তোমার বাড়ি ফেরা হবে না। ফারাজ অন্ধকারের মাঝে তালুকদার বাড়ির সামনে দাঁড়িয়ে একটা বড়সড় নিঃশ্বাস ছেড়ে কোমরে গোজা পিস্তলের উপর হাত রাখে। আজকের দিনে চিত্রার পরিবারে সবাই মারা গিয়েছে। চিত্রা কেন অন্য দিনে মরবে? এটা তো আনফেয়ার হয়ে যায়। আজকে 10 বছর পর তালুকদার বাড়ি আবারও জ্বলবে। সেদিন রাতে ফারাজের হাতে তালুকদার বাড়ি জ্বলেছিল, আজকে আবার জ্বলবে। চিত্রার মাধ্যমে তালুকদার বংশের ইতি ঘটবে। ফারাজ ভাবতে না ভাবতে বৃষ্টি নেমে পড়লো। ফারাজ আকাশের দিকেই চেয়ে একটু থতমত খেলো। হুট করে এমন বৃষ্টি, আকাশ তো পরিষ্কার ছিল। এখন আগুন লাগালেও তো জ্বলবে না। আর সময় পেল না। চিত্রা বৃষ্টি দেখে মহাখুশি। সে শাড়ি গহনা কিছু চিন্তা না করে বৃষ্টিতে ভিজছে। গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ফারাজও ভিজে একাকার। এই তালুকদার বাড়ির সামনে এলে বৃষ্টি কেন বারবার তাদের ভিজিয়ে দেয়? বৃষ্টি কি কোনো শুভ লক্ষণ? তাদের জন্য পাঠানো খোদার কোনো রহমত? ছাতা নিয়ে মোফাজ্জল এবং তার বৃদ্ধা স্ত্রী দৌড়ে এসে বলল, আরে আপনারা এই ঝড় বৃষ্টির মধ্যে রাত বিরাতে বাড়ি যাইবেন কেমনে? আমাদের বাড়ি থাইকা যান, দক্ষিণের ঘরটা খালি আছে। চিত্রা নিষেধ করতে যাবে তার আগেই ফারাজ বলল, আপনি সব ব্যবস্থা করুন, আমরা আসছি। কিন্তু আমাদের বাসায় যেতে সময় লাগবে না? আর আপনি এই জায়গায় থাকতে পারবেন? ওয়াশরুম সেই কোন মাথায়, রাতে সমস্যা হবে না? হবে না। চিত্রা কথা না বলে মোফাজ্জলের বউয়ের পিছু নেওয়ার চেষ্টা করতে ফারাজ পেছন থেকে চিত্রার হাত ধরে টেনে তাকে নিজের কাছে টেনে বলে, আজকের রাতটা তোমার জীবনের আরেকটা স্পেশাল রাত হতে চলেছে। এই দেখুন, আমরা কিন্তু অন্যের বাড়িতে, আপনি কিন্তু এখানে উল্টাপাল্টা কিছু করে বসবেন না যেন। ফারাজ চিত্রাকে কাছে টেনে আনলো। গলার কাছের গর্তময় জায়গাটায় ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, সারা নিশি ভিজব দুজন চাঁদের ঝরা জলে, সারা নিশি ভিজব দুজন চাঁদের ঝরা জলে, সবুজ সুখে করব কুজন নীল আকাশের তলে, পাজর দিয়ে আগলে রব তোমায় সারা জীবন। ফারাজের ঠোঁট তখন চিত্রার শিকলে বন্দি, তবে হাত চিত্রার গাল বেয়ে ধীরে ধীরে নেমে আসে গলায়।
ফারাজ মৃদুভাবে চেপে ধরে গলাটা। আস্তে আস্তে হাতের চাপ বাড়তে চিত্রার চোখে ব্যথায় পানি চলে আসে। বৃষ্টির পানিতে চোখের পানি আড়াল হয়ে গেছে। ফারাজ কি আর সে অশ্রু দেখছে? চিত্রার এবার নিঃশ্বাস বন্ধ হওয়ার পথে। সে আতিপাতি করতে থাকা চিত্রার ঠোঁট ছেড়ে দিয়ে চোখের দিকে নেশালো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, তারপর বলে, তোমার চোখ দুটো প্রেমের পোশাকে ছদ্মবেশী বিপর্যয়। যুদ্ধ না করেও আমি হেরে গেছি। কাছে কোথাও বজ্রপাত হয়েছে, এত প্রকট শব্দ। ঘুমের পাতলা চিত্রা ঘুরমুড়িয়ে ফারাজ বলে গুঙিয়ে উঠে ফারাজকে জড়িয়ে ধরে। ফারাজ নিজের মাথার ট্রিগারটা চালিয়ে থমকে গেল। পারল না সে নিজেকে শেষ করতে, আর না চিত্রাকে। অন্ধকারে ফারাজ পিস্তল তোশকের নিচে তাড়াহুড়ো করে লুকায়। চিত্রা ততক্ষণে ফারাজের নগ্ন বুকে শরীরে মিশিয়ে দিয়েছে। ফারাজ একটা মুহূর্তের জন্য পাথর হয়ে যায়, তারপর চিত্রাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। ফারাজের এমন আহাজারি কান্না দেখে চিত্রা অবাক। ফারাজ নিজেও জানে এই কান্না তাকে প্রশ্নের মুখোমুখিও নিয়ে আসতে পারে। তবুও সবকিছু ভুলে এসে চিত্রাকে জাপটে ধরলো। কেমন যেন বাচ্চাদের মতো ছটফট শুরু করলো। আচ্ছা, নিষ্পাপ একটা মানুষকে তার বংশের করা পাপের দায়ে হত্যা করে কি ওপারে চলে যাওয়া মানুষের আত্মাকে মুক্তি দেওয়া যায়? চিত্রার বংশের করা পাপের শাস্তি সে কেন পাবে? ফারাজ তার ভালোবাসার শপথ কেটে বলতে পারবে, তার এই হাতে যতগুলো খুন হয়েছে তারা কেউ নিষ্পাপ ছিল না, তাদের মৃত্যু ওইভাবেই কাম্য ছিল। কিন্তু আজ ফারাজ কি করে তার নীতি ভুলে গিয়ে চিত্রাকে মারার কথা মাথায় আনলো? গুরুত্বপূর্ণ একজনকে তো ফারাজ রক্ষা করতে পারেনি, তবে আর নয়, এবার চিত্রাকে রক্ষা করার পালা। ফারাজ নিজের পাপের শাস্তি চিত্রাকে পেতে দিবে না কখনো। হ্যাঁ, একটা সময় পর্যন্ত ফারাজ বেশ কিছুবার চিত্রাকে মারার চেষ্টা করেছে, কিন্তু কোনোবারই মারতে পারেনি। এর মতো প্রতিবার থেমে গিয়েছে কেবল ভালোবাসার টানে। চিত্রাকে কষ্ট দেওয়া চিন্তা করে ফারাজ কতবার ঘুমহীন কাটিয়েছে তা কেবল সে জানে। যতবার সে চিত্রাকে মারার চেষ্টা করেও মারেনি, ততবার সে নিজের গায়ে ড্রাগস দিয়েছে, নিজেকে কষ্ট দিয়ে চিত্রাকে মারার অপরাধের শাস্তি হিসেবে। তবুও ফারাজ সবার চোখে খারাপ। ওই যে কেউ তার ভেতরটা দেখেনি, যে তাই ভেতরে কথা চাপা রেখে হাসি মুখে ভালো আছি বলতে সবাই পারে না। তার জন্য অনেক সাহস লাগে, যন্ত্রণা সহ্যের ক্ষমতা লাগে। ফারাজের ভেতরটা ফাটে। এই নশ্বর দুনিয়া সে চিত্রাকে ছাড়া কিছুই চায় না। তার কখনোই এ পাপে জড়ানোর কথা ছিল না। তবে যার বড় হয় যেমন ভাবে হয় আর কি। জন্মের পর থেকে চোখের সামনে রক্তারক্তি খুন খারাপি দেখে বড় হওয়া মানুষ কতখানি ভালো হতে পারে? তবুও তো ফারাজ ভালো হতে চেয়েছিল, কিন্তু প্রতিটা কাজের পেছনে একটা লক্ষ্যের প্রয়োজন হয়। ফারাজের জীবনে তেমন কিছুই ছিল না, তার ভালো হওয়ার কোনো কারণই ছিল না, তাকে ভালোবাসার মতো কেউ ছিলই না। তবে আর নয়। আপনি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছেন ফারাজ? কি দেখলেন? দেখলাম একটা বিচ্ছেদ হচ্ছে। তাহলে তো অনেক ভয়ানক স্বপ্ন। ফারাজের চোখে জল দেখে কখন যে চিত্রার চোখটা ভিজে একাকার। সে অশ্রুসিক্ত লোচনে বলল, আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরুন, ভয় করবে না। ফারাজ তাই করে। মনে মনে সিদ্ধান্তে চরম পর্যায়ে পৌঁছে যায়। আজ থেকে, এই মুহূর্ত থেকে কালো দুনিয়ায় রাজ করা একজন পাপিষ্ঠ পুরুষ চিরজীবনের জন্য হারিয়ে যাবে। রাতের ইতালিতে যার নাম শুনলে মানুষ কাঁপে, সেই ব্যক্তি অজান্তেই মুছে যাবে। দুনিয়া জানবে কেবল সেই পুরুষের কথা যে স্ত্রীর জন্য সব ছেড়েছে, নিজের গড়া দুনিয়া ছেড়েছে, পাপ ছেড়েছে। খোদা ক্ষমাশীল, যদিও তার পাপের ক্ষমা হয় না, তবু সে খোদার দরবারে ক্ষমাপ্রার্থী। ফারাজ চিত্রাকে নিয়ে ডেনমার্ক চলে যাবে, ব্যবসা করবে। তার তো আর ঠুনকো ব্যবসা নয়, বিরাট কারবার। কতগুলো ফ্যাক্টরি আছে ইতালি আর ডেনমার্কে, সেই ফ্যাক্টরির মাল সারা বিশ্বে যায়। ফারাজ চিত্রাকে নিয়ে সেখানে চলে যাবে, যেখানে তাদের মাঝে দূরত্বের জন্ম হতে পারবে না, তাদের সংসার হবে, ছেলে মেয়ে হবে। আচ্ছা, মেয়ের নাম কি হবে? ফিজা ইলাহি। চিত্রাকে জিজ্ঞাসা করতে হবে নামটা তার পছন্দ হয়েছে কিনা। ফারাজের তো ভীষণ পছন্দ হয়েছে। সব ছাড়লেও ফারাজের ভিতরে হয়তো একটা চাপা দীর্ঘশ্বাস আটকা পড়েই রইবে। ওই যে বলতে পারবে না চিত্রাকে। জানো চিত্রা, তুমি যেই মানুষটিকে এত ভালোবাসো, সে এত ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। সে তোমায় বহুবার মারতে চেষ্টা করেছিল। সে সাধারণ কোনো মানুষ নয়। সে ইতালির কালো জগতের একজন স্মাগলার, যে মাদক কেবল সেবনই করেনি, অস্ত্র কেবল ব্যবহারই করেনি, বরং অবৈধ পাচারও করেছে। যে অগণিত রক্তে নিজের হাত ভিজিয়েছে, কলিজা ছিনিয়ে এনেছে। আর সবচেয়ে বড় কথা, বিয়ে বাড়িতে আগুন লাগিয়ে এক রাতেই 27 জনকে খুন করা, তাও আবার তাদেরকে যাদের কবরের দিকে চেয়ে অসহায় চিত্রা এখনো চিন্তায় নিমগ্ন হয়। ইসরে, যদি সব খুলে বলা যেত, তবে এই মুহূর্তে ফারাজি হতো দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। বুকের ভিতরে জমা দুঃখগুলো ফারাজকে তীব্র দুঃখ দিচ্ছে, কিন্তু সব বললে চিত্রা ফারাজকে যেই ঘৃণার চোখে দেখবে, তা তো ফারাজ সহ্য করতে পারবে না। প্রিয়তমার চোখের ঘৃণা মনকে জবাই করার ক্ষমতা রাখে। ওই ভয়ানক মৃত্যু সে চিত্রার থেকে চায় না, সে কেবল চিত্রাকে চায়, তার সঙ্গে সুখী হতে চায়। ফারাজ যা ভাবার ভেবে নিয়েছে, এখন আর সম্ভব নয় চিত্রাকে ছাড়া বাঁচা। না পারবে সে চিত্রাকে ছাড়া বাঁচতে, না তাকে ছেড়ে কোথাও যেতে, অসম্ভব। ঘৃণার দেয়াল টপকে ভালোবাসার ছোঁয়া চায় সে, কেবলই চিত্রাকে শতবার বহুবার চায়। ফারাজের বিরহে সেদিন হয়তো দূর থেকে মেঘের গর্জনে গান হয়ে ফিরে আসছিল বারবার তার মনের অব্যক্ত কথাগুলো।
পারবো না আমি রাখতে তোকে, পারবো না আমি ঢাকতে তোকে, ছেড়ে যেতে আর আমি পারবো না। সোহান তার মায়ের চুলে তেল দিয়ে বেনি করে দিয়েছে। তার এখনো মনে আছে সে ছোট্ট থেকে সে নানা প্রতিকূলতা দেখেছে, সব থাকতেও না থাকা যাকে বলে। তার বাবা সুন্দর মানুষ, চকচকে ফর্সা, গায়ের রং, পালোয়ান বংশে কোনো কালো মানুষ ছিল না। তবুও সোহানের দাদা একটা কথার কারণে সোহানের বাবার বিয়ে তার মায়ের সঙ্গে করিয়ে দেন। সোহানের দাদা আবার এক কথার মানুষ, সেই কথা রাখতে গিয়ে ছেলের বিয়ে দিতে হয় নূরবানুর সঙ্গে। নূরবানুর মা বাবা ইটের ভাটায় দিনমজুর হিসেবে কাজ করতেন, পালোয়ানদেরই ইটের ভাটা। সোহানের দাদা সেই রাতে ইটভাটা এক জমির মালিকের সঙ্গে ঝামেলা হয়। এক পর্যায়ে ইট হাতে তুলে মাথায় দেন এক বাড়ি, লোকটা তাৎক্ষণিক মারা যান। সেই দিন নূরবানুর পিতা মাতা সেই দৃশ্য দেখে ফেলেন। কিছুদিন পর তাদের লাশ পাওয়া যায়। সবাই হাহাকার করছিল নূরবানুকে নিয়ে। মাত্র 15 বছরের এই মেয়ের কে পালবে, কোথায় যাবে? দুনিয়া তো জালেম। সেই দিন সোহানের দাদা নূরবানুর সঙ্গে নিজের একমাত্র ছেলের বিয়ে দিবেন বলে ঠিক করেন। আসলে ভেতরে ভেতরে তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, কারণ ওই দিন রাতে নূরবানুর বাবা মা খুনের সত্য পুলিশকে জানাবে বলে ঠিক করে থানার দিকে রওনা হয়। তবে এত বছরের কামানো সম্মান এভাবেই হাতছাড়া করা সম্ভব নয়। তাই সোহানের দাদা একসময় লোক ভাড়া করে নূরবানুর বাবা মাকে হত্যা করায়। তারপর জমির মালিকের হত্যার দায় মৃত মানুষ দুটোর উপর চাপায়। কিন্তু ভেতর ভেতর সে কেমন জানি শাস্তি পাচ্ছিল। সেই শাস্তি থেকে রক্ষা করতেই সে নিজের ছেলের সঙ্গে কালো রঙা নূরবানুর বিয়ে ঠিক করেন। সোহানের বাবা তখন ঢাকায় পড়ালেখা করছিলেন। এখানে মৌমিতা নামক এক হিন্দু মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। মেয়েটি বড়লোক হিন্দু পরিবারের জমিদার রায় বংশের মেয়ে। কলকাতায় তাদের কত কারবার আছে, দেখতে শুনতে খাঁটি সোনা। মেয়েটি তার জন্য মুসলিম হবে, তারা বিয়ে করবে। এমন সময় কিশোরগঞ্জ থেকে বাবার চিঠি আসে সোহানের পিতার কাছে। চিঠিতে বিয়ে সম্পর্কে কিছুই লেখা ছিল না, তবে জরুরি তলবের বিষয় স্পষ্ট ছিল। মৌমিতার যেদিন সব ছেড়ে পালিয়ে সোহানের বাবার হাত ধরে মুসলিম হওয়ার কথা ছিল, বিয়ে করার কথা ছিল, তার আগের দিন রাতে সোহানের বাবাকে কিশোরগঞ্জে ফিরতে হয়। সেখানে সে তাড়াহুড়োয় তার অনিচ্ছায় কসম দিয়ে নূরবানুর সঙ্গে তার পিতা তার বিয়ে দেন। মৌমিতার কথা জানালেও তার বাবা তার উপর চড়াও হয়ে যান। শেষে কিনা হিন্দু বাড়ির মেয়ে আমাদের বাড়ির বউ হবে? অন্তত আমি বেঁচে থাকতে নয়, তোমাকে আজীবন আমার পছন্দ করা এই মেয়ের সঙ্গে থাকতে হবে। তারপর আর কি, বছর খানেক কেটে যায়, সোহানের জন্ম হয়। তবুও সোহানের বাবার মন থেকে মৌমিতার স্মৃতি মুছে না। সোহানের দাদার মৃত্যুর 1 মাস পরে সোহানের পিতা ঢাকায় গিয়েছিল মৌমিতার খোঁজ করতে। তবে সেখানে গিয়ে জানতে পারে মৌমিতার বিয়ে কলকাতায় চৌধুরী বাড়িতে হয়েছে। ছেলের নাম বিনোদ চৌধুরী, বনেদি বাড়ির ছেলে। সে কি তাদের নাম ডাক। ভারাক্রান্ত মন নিয়ে ফিরতে হয় তাকে কিশোরগঞ্জ। তবে ওই যে 15 বছর বয়সী কালোরঙা নূরবানু, ওর সঙ্গে কিন্তু বিয়ের পর থেকে অত্যাচার হয়েছিল। বিয়ের রাতে সোহানের বাবা চাবুকের আঘাতে ঘায়েল করেছে তাকে। প্রতি রাতে কালো রং নিয়ে বিশ্রী কথাবার্তা, নির্যাতন সয়েও নূরবানু চুপ করে গিয়েছিলেন। শ্বশুর তার ভালো মন্দের খোঁজ নিলে কখনো বেদনার কথা বলতে পারতেন না। কি করে বলবে? ঘরের কথা বাইরে গেলে তার স্বামীর অসম্মান হবে। ওই বাড়িতে কেবল সোহানের দাদাই তার খোঁজ নিতেন। সে ছিল বলেই নূরবানু ওই বাড়িতে টিকতে পেরেছেন, তা না হলে তো সবার তাচ্ছিল্য ছাড়া অভাগীর কপালে কিছুই জোটেনি। সোহানের যখন 11 বছর তখন তার দাদা মারা যান। ছোট থেকে সোহান বাবার অবহেলায় প্রতি রাতে বাবার মদ খেয়ে এসে মাকে করা অত্যাচার, অনাহার এসব দেখেই বড় হয়েছে। কালো বলে তাকেও আপন করেনি পিতা। জন্মের পর থেকে মায়ের অশ্রু দেখেই তা কেটেছে। খুব রাগ হতো, কিন্তু মুখ বুজে সহ্য করা ছাড়া তার কোনো উপায় ছিল না। এমনও দিন গেছে ঘরে বাবা বাজার করেনি, খেতে দেয়নি। বাড়িতে কাজ করা বুয়া তখন নিজের বাড়ি থেকে আনা ভাত তাদের খাইয়েছে। তারপর একদিন দাদার মৃত্যুর পর নূরবানু আর সোহানকে বাড়ি থেকে বাহির করে দেওয়া হলো। রাস্তায় রাস্তায় ঠোকর খেতে হলো। মা অন্যের বাসায় কাজ করেছে, কারো বাসায় কোনো বাসি খাবার পেলেও ক্ষুধা নিয়ে তা নিজে না খেয়ে ছেলেকে এনে খাইয়েছে। কাজের বুয়া মাইমুনা ছিলেন বেদে সম্প্রদায়ের মানুষ, নিজেদের থাকার নেই আশ্রয়, তবুও সোহানদের পাশে দাঁড়িয়েছিলেন। সোহান সেই সময় এত অভাব মেনে নিতে পারছিল না। চোখের সামনে এত কষ্ট, মায়ের এত দুঃখ আর নেওয়া যাচ্ছিল না। অভাবের তাড়নে সেই ছোট্ট সোহান পাপের সঙ্গে জড়ায়। তবে তার মা ছিল তার দুনিয়া, তার সব কিছু। মা চায় সে অন্তত যেন ভালো মানুষ হয়ে গড়ে উঠুক। পড়ালেখা তো করাতে পারেনি, তবুও চায় ভালো মানুষ হোক। তবে মাকে কে বুঝাবে, দুনিয়া ভালো মানুষ খায় না। ধীরে ধীরে সোহানের খারাপ কাজ শুরু হয়। সে অন্যজনের আন্ডারে কাজ করতো। বাচ্চা বলে তাকে দিয়ে সহজেই সব বাজে কাজ করিয়ে ফেলা যেত। ধীরে ধীরে সোহান বড় হয়, তারপর বুঝতে পারে এভাবে চললে হবে না। আরও টাকা চায় তার, অন্যের আন্ডারে নয় বরং অন্যরা তার হয়ে কাজ করবে সেই ক্ষমতা চায়। তাই সোহান সেই লোককে প্রথমে হত্যা করলো যে তাকে খারাপ কাজ শিখিয়েছিল। ক্ষমতা পায় সোহান, যত বড় হয় তত ক্ষমতা বাড়ে। এলাহিদের সঙ্গে পার্টনারশিপ হয়। সোহান মাকে নিয়ে বাড়িতে উঠে, জানতে পায় বাবা আবারও বিয়ে করেছে, সেই ঘরে ছেলে আছে, নাম সুমন। সোহানের তাতে কিছু যায় আসে না, সে মাকে সম্মানের সহিত বাড়িতে ফিরিয়ে আনে। সোহানের বাবা ততদিনে ভয়ে আর সোহানের বিরুদ্ধে যাওয়ার সাহস পায়নি। তবে ছোট বউকে সে বেজায় ভালোবাসত। মা মাঝে মাঝে আড়াল থেকে সেই সব দেখে কাঁদত।
আসলে এমন ভালোবাসা তো স্বামীর থেকে সেও চেয়েছিল, পায়নি তো। একদিন 2 দিন যায়, সোহান বিষয়টা লক্ষ্য করে, তারপর বাবা থেকে কেড়ে নেয় তার আদরের ছোট বউকে। মায়ের থেকে মাসির দরদ সোহানের সহ্য হয় না। যে ভালোবাসা তার মা পায়নি, সেই ভালোবাসা অন্য কারো পাওয়ার অধিকার নেই। তবে সোহান কত শত মানুষকে মারলেও বেদে মানুষকে কখনোই মারেনি, কেবল মাইমুনার কারণে। তাদের কষ্টের জীবনের একমাত্র আশ্রয় ছিলেন মাইমুনা। তাই তো দুঃখের দিনে আজও সোহানের স্মৃতিচারণ করতে বেদে পাড়ায় যায়। মাইমুনা নেই তো কি হয়েছে, তার ছেলে, ছেলের বউ আর তাদের একটা মেয়ে তো আছে। সেই মেয়ে সোহানকে ভাই বলে ডাকে, এটাই শান্তি। তবে সোহান তার সেই বাবাকে এখনো মানেনি কেন? মারেনি তিলে তিলে শেষ করার জন্য। বাড়ি আসার পর থেকে এখন পর্যন্ত তিলে তিলে প্রতিদিন একটু করে কষ্ট দিচ্ছে। তবে এখন অনেক হয়েছে, এবার ওই লোকের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। পচা শরীরটাকে মাটির নিজেও আশ্রয় পেতে দিবে না সোহান, কিছুতেই না। সোহান মায়ের কপালে চুমু খায়, বলে, আম্মা, আপনার কি চাই? কি খাইতে মন চাই? তুই একটা বিয়া কর বাপ, আমার আর কিচ্ছু চাই না। সোহান মুচকি হাসে, মনে মনে ঠিক করে ফেলে বউ সে এবার আনবে। বউয়ের জায়গায় একটা সুন্দরীর চেহারা ভেসে ওঠে। মোহনার ধবধবে ফর্সা পা নিজের উরুর উপর নিয়ে আলতা লাগায় দিচ্ছে রোশান। মোহনা তাকে চেয়ে চেয়ে দেখছে, হাতে রবীন্দ্রনাথের প্রেমের কাব্য। সে রোশানের দিকে চেয়ে সেই কবিতা পাঠ শুরু করলো। তোমারই যেন ভালোবাসিয়ে আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুখ ধরে দেয় গাতি গেছে কি তোহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। রোশান মুগ্ধতা নিয়ে সেই কবিতা শুনে সে রাজন সোহানদের কাল রাতে জানিয়ে দিয়েছে আর ওইসব খারাপ কাজ সে করবে না। ভালো মতো একটা ঝগড়া হয়েছে সবার সঙ্গে, কারণ নতুন ডিলটা রোশান সামলাচ্ছিল, সব ছেড়ে চলে এসেছে। ওই ডিল রোশান ছাড়া আর কেউ সামলানোর মতো নেই। ডিল ক্যান্সেল হলে কোটি টাকা মায়ের খাবে, কিন্তু তাও রোশানের কিছু যায় আসে না। শান্তি চায়, মোহনাকে নিয়ে একটা শান্তিময় জীবন কাটাতে চায়, একটা বাচ্চা হবে তাদের, তারা ঘুরবে ফিরবে, এই তো ছোট্ট এই জীবনে আর কি চায়। মোহনা আজকে আর কোনো স্লিভলেস ব্লাউজ পরেনি, পাতলা শাড়ি পরেনি, একটা সুতির লাল শাড়ি পরেছে, নববধূর মতো লাগছে। শুনছো? নিশির সঙ্গে একবার দেখা করিয়ে নিয়ে আসবে? তোমার বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, আর আশ্রমে যাবে না? হ্যাঁ যাব। চলো ঘুরতে যাই আজ কোথাও, তোমায় নতুন শাড়ি চুড়ি কিনে দিব। তাই নাকি? বলেই রোশান মোহনার কপালে চুমু খায়। এই মানুষটার এত ভালোবাসা আগে কেন মোহনার নজরে পড়লো না? তবে মোহনা এখনো রোশানকে বলতে পারেনি তার যে বাচ্চা হবে না, মা হওয়ার পথ নেই। মোহনার পেটে ব্যথা করছে, একটু পরপর থেকে থেকে পেটটা কামড়ে ওঠে, সহ্য করছে, বলতে পারছে না। বললে তো সামনে বসে থাকা মানুষটার মুখ থেকে সব হাসি নিমিশেই গায়েব হয়ে যাবে। নিজেকে দোষারোপ করে হয়তো বিধ্বস্ত হবে। রোশান মোহনার হাতটা নিজের কাছে নিয়ে চুমু খায়, বলে, এই হাত মরার আগ পর্যন্ত আর ছাড়ছি না, ছাড়া সম্ভব নয়। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে রোজ, ফারাজের থেকে বিদায় নিচ্ছে। ফারাজ হাসি মুখে তাকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত। অভ্র পাশেই দাঁড়িয়ে আছে। রোজ যাওয়ার আগে বলল, বস, আপনার মতো একটা পুরুষ আমার জীবনেও আসুক। সে জাত কুল সব ভুলে ভালোবাসার জন্য সব ছাড়তেও দ্বিধাবোধ করবে না। আপনার নতুন জীবনের জন্য আপনাকে স্বাগতম। তবে পাপের দুনিয়ার একটা নিয়ম হচ্ছে, কেউ হারিয়ে গেলে কেউ তার জায়গায় ফিরে আসে, কিন্তু মনে হয় না ফারহাজ এলাহির মতো দক্ষ কেউ কখনো ওই দুনিয়ায় ফিরতে পারবে। ফারাজ এলাহি একজনই। ফারাজের জন্ম দ্বিতীয়বার হয় না। আপনি আমার চোখে আঙুল দিয়ে আমার ভুল ভাঙিয়ে দিয়েছেন। আপনার বিবাহিত জীবন দীর্ঘায়ু হোক, অপেক্ষায় থাকবো আপনাদের। যাওয়ার আগে রোজ অভ্র থেকে বিদায় নেয়। রোজের চোখে জল। বাহ, কত বিস্ময়কর। অভ্র বলে, আর কাঁদিস না, দেশে তো ফিরছে। আয়েশার ভাবির পাসপোর্ট এই সপ্তাহেই চলে আসবে, তারপর তো আসছে। রোজ চলে যাওয়ার পর ফারাজ অভ্রকে বলে, স্টাডি রুম থেকে সব মদ নেশা জাতীয় জিনিস সরিয়ে ফেলার ব্যবস্থা করিস, আর অস্ত্র আমার লাগবে না। ইতালি আর ডেনমার্কের বাড়ি ঘরের বিষয় রোজ সামলে নেবে। কিন্তু নিরাপত্তার তো একটা বিষয় আছে। ফারাজ আকাশের দিকে ইঙ্গিত করে বলে, খোদা আছে না, ভয় কিসের? আজকাল নদী চুপিসারে বাড়ির বাইরে যায়। সোলেমান এলাহির মৃত্যুর পর থেকে তাকে কেমন যেন অন্যমনস্ক দেখাচ্ছে, কেমন যেন ভীতিস্বরে কথা বলে, ঘর থেকে দরকার ছাড়া বের হয় না। চিত্রা এখন স্বাভাবিক, সবাইকে পেছনে ফেলে পড়ালেখায় মন দিয়েছে সে। আগের থেকে পড়ার মান ভালোই হচ্ছে। ফারাজের ভালোবাসা সেই রাতের পর থেকে আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। তবে ভয় তো তারই হয়, দুটো সত্য মুখোমুখি হওয়ার ভয়। চিত্রা নিঃশ্বাস ছেড়ে ভাবলো, একটা পুরুষ মানুষ এত ভালোবাসতে পারে? এত সূক্ষ্মতা তার জীবনে যে লিখে রেখেছে তা জানা ছিল না। টিফিন আওয়ারে চিত্রা বান্ধবীদের সঙ্গে গোল হয়ে বসে গল্প করতে মশগুল। যেদিন থেকে সবাই জানতে পেরেছে ফারাজ এলাহির স্ত্রী চিত্রা, ওমা সে কি খাতির! কথায় কথায় নীলা নামক মেয়েটা বলে ওঠে,
জানিস আমি না একটা খবর জানি। সবাই উত্তর জানার জন্য নীলার দিকে তাকাতে নীলা বলল, পুরান ঘাটে খারাপ মানুষের আড্ডা, ওইখানে রাতের বেলা মেয়ে মানুষ ধরে আনা হয়। সবাই হাঁ করে রইল। চিত্রা এবার জিজ্ঞাসা করলো, এসব আসলে সত্য তো নাকি মন গড়া গল্প? না রে, আমার মেজো ভাই বদ একটা ওইসব খারাপ কাজের সঙ্গে জড়িত। ফোনে সেদিন কথা বলছিল, আমি আড়ালে শুনে ফেলেছি। কাউকে বলার মতো সাহস পাইনি। ভাইয়ের কানে এসব গেলে সে মেরেই ফেলবে। তোরা কাউকে বলবি না, বুঝলি? কারো সেই সবে পাত্তা নেই। নীলা একটা মিথ্যাবাদী মেয়ে, বানোয়াট গল্প বানায়। একবার বলেছিল ওদের বাড়িতে নাকি সিঁড়ি আছে, দোতলা বাথরুম, বড় বাড়ি। তারপর সব বান্ধবীরা সারপ্রাইজ দিতে গিয়ে সারপ্রাইজ হয়ে যায়। গিয়ে দেখে বাড়ি টিনের, বাইরে বাথরুম, উঁচু জায়গা দেখে দুটো সিঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে বাথরুমের সামনে। এই তার দোতলা বাথরুমের নমুনা। আর যেই সিঁড়ির কথা বলেছিল সেটা মূলত বাথরুমের সাথে পাশে লাগানো ছোট্ট একটা লোহার সিঁড়ি। ওর উপরে উঠে টাঙ্কি পরিষ্কার করা হয়। তবে চিত্রা কিছুক্ষণ এই নিয়ে ভাবলো। তার মাথায় হুট করে মারিয়া ভাবি আর জান্নাতের কথা এলো। আচ্ছা, ওই নারীদের জিম্মি করার সঙ্গে কি কোনোভাবে এদের দুজনের সম্পর্ক জড়িয়ে? হুট করে চিত্রার সামনে থেকে দুটো মেয়ে উঠে ওয়াশরুমে যায়। কিছুক্ষণ পর ফেরত এসে বলে, চলো চিত্রা, ছুটির পর আমরা সেই জায়গায় যাই। আসল ঘটনা কি নীলা মিথ্যা বললো কিনা তা জানা যাবে। পাশ থেকে আবার অন্য একজন বলল, না, এখন দিনের বেলা, এমন সময় ওই জায়গায় এমনিতেই খারাপ মানুষ থাকে না। ওরা আসে সন্ধ্যায়। সন্ধ্যায় আমাদের আইসিটি প্রাইভেট আছে না, ওইটা ফাঁকি দিয়ে যাবনি। চিত্রা আজকে আইসিটি প্রাইভেটে প্রথম যাবে। প্রথম দিনই ফাঁকি? আচ্ছা থাক, একদিন ফাঁকি দিলে কিছু হয় না। খালি যাবে আর দেখে চলে আসবে। যেখানে প্রাইভেট পড়ে সেখান থেকে বেশি দূরের তো পথ না। আর ফারাজ আজকে বাইরে বজ্রহণে, ড্রাইভার এসে নামিয়ে দিয়ে যাবে। পালালেও কেউ ধরতে পারবে না। ঠিক সময় মতো আবারও চলে আসবে না হয়। চিত্রার কলেজের নাম গুরুদয়াল সরকারি কলেজ। ফারাজও ওইখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে গিয়েছে। চিত্রা কলেজ গেট থেকে বেরিয়ে বাহির হয়ে দেখে রাস্তার ওপাশে ফারাজের গাড়ি পার্কিং করা। এই লোক কখন ফিরে এলো? চিত্রা গেটের থেকে বের হতে ফারাজ একটা বুকে নিয়ে তার কাছে এগিয়ে আসে। তবে ফারাজ পৌঁছানোর আগে ক্লাস 1-এর পেটমোটা স্কুল ড্রেস পরা ছেলেটা চিত্রার জন্য গাছ থেকে একটা ভৃঙ্গরাজ ফুল ছিঁড়ে তা দিয়ে আংটি বানিয়ে বলে, তুমি আমাকে বিয়ে করবে? আমি তোমাকে চকলেট কিনে দেবো। চিত্রা হাত এগিয়ে দেয় ফুল নেওয়ার জন্য। তবে ছেলেটা ফুলের আংটিটা না দিয়ে বলে, আন্দোল দাও, পালিয়ে দেই। চিত্রা হেসে আঙ্গুল বাড়াতে যাবে তার আগে ফারাজ এসে ছেলেটার গাল টেনে বলে, এই পেট মোটা গোপাল, চোখে দেখো না মেয়ের হাতে আগে থেকেই ম্যারিড রিং আছে। বিবাহিত মহিলাকে বিয়ে করা যে ইললিগাল, ডু ইউ নো? তোমার বাবা মা কোথায়? ফোন নাম্বার দাও, তোমার নামে মামলা করব। চিত্রা ফারাজের দিকে তাকাতেই ফারাজ ছেলেটার গাল ছেড়ে দেয়। ছেলেটা নিজের গালে হাত দিয়ে ব্যথা দূর করার চেষ্টা করে। রাগে ফারাজের দিকে তাকায়। ফারাজ চুইংগাম চিবাচ্ছিল, তা দিয়ে একটা বেলুন ফুলিয়ে ঠাস করে তা ফুটে আবারও চিবানো শুরু করে। তারপর ছেলেটাকে বলে, গোপাল ভাঁড় বিদায়, আমার বউকে নিয়ে আমি গেলাম। ছালো আঙ্কেল, এটা আমার বউ। এরে গ্যাডা, তোর নাক টিপলে দুধ পড়ে, আবার বউ বউ মারাচ্ছ? ছে আঙ্কেল, আমার ভুল বলতে দিন। আমার নাক টিকলে দুধ না থদ্দি বলে। চিত্রা বাচ্চাটার কথায় হ্যাঁ মিলাতেই ফারাজ চিত্রার দিকে ভ্রু কুঁচকে চেয়ে বলল, ওরে আমার মীর জাফরের নানা তো বোন, তুমি চুপ যাও। চিত্রা চুপ করে যায়। ছেলেটা আবারও বলে উঠল, আমি কবে বিয়ে করবা? এই বিয়ে করে বউকে কি খাওয়াবা কালুয়া? ফারাজ বলল, চিনি ছালা হালুয়া। ফারাজ রীতিমতো অবাক। কত পাকা ছেলে, এর নামে হাইকোর্টে গিয়ে কেস করতে হবে। ফারাজ আবারও বলল, হালুয়া যে খাওয়াবা, হালুয়া কেনার টাকা কি তোমার নানা এসে দিয়ে যাবে? কেন, আপনি আতেন না? চিত্রা হেসে উঠল। ফারাজ স্তব্ধ। চিত্রা প্রায় ছুটির সময় বের হলে ছেলেটা তার সঙ্গে কথা বলে। সে নাকি চিত্রাকে বিয়ে করবে, বউ বানাবে, রোজ চকলেট নিয়ে আসে। তবে 1-এ পড়া এই ছেলে গলায় মামপটের বদলে ফিডার ঝুলিয়ে আনে। একদিন তো চিত্রাকে ফিডার দিয়ে বলে, তুমি আমার দুধ খাবে? আমি নাক করবো না। চিত্রা ছেলেটার গালে হাত রেখে বলে, তুমি বড় হও, তখন তোমাকে আমি বিয়ে করব, যদি এই পচা আঙ্কেলটা অনুমতি দেয় তো। ছেলেটা ফারাজের দিকে তাকাতেই ফারাজ অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, অনুমতি ডিসমিস। যাওয়ার সময় চিত্রা ফারাজের থেকে বুকে নেওয়ার আগে ছেলেটি থেকে ওই ফুলের আংটি নেয়। তা দেখে ফারাজ কি আর চুপ করে বসে থাকার মানুষ? সেই ছেলেটির পশ্চাৎপদে চিমটি মেরে কাঁদিয়ে ছাড়ে। তার জন্য আবার চিত্রার কাছে বকাঝকাও শুনতে হয়। শেষে গোপালকে একটা আইসক্রিম কিনে দিতে হয়। সন্ধ্যায় ফারাজ চিত্রাকে প্রাইভেটে দিয়ে কাজে চলে যায়। ফ্যাক্টরির কিছু রিপোর্ট এসেছে বাংলাদেশে।
ওইসব দেখতে হবে। ছুটির সময় ফারাজ আসতে পারবে না, সেই নিয়ে আজকে চিত্রা কি খুশি। প্রাইভেটের সামনে বাকি মেয়ে 3জন দাঁড়িয়ে আছে, নীলাও তাদের সঙ্গে যোগ হয়েছে। এখন 4জন মিলে অটোতে উঠে চিত্রা বাকিদের ভাড়াও দিয়ে দেয়, কারণ তার স্বামীর অনেক টাকা, সে ইনভেস্ট করার মতো কোনো জায়গা পাচ্ছিল না। সন্ধ্যা চুপিসারে নেমেছে, একটা পুরনো শাড়ির মতন রংচটা আভা নিয়ে। আকাশে তখন শেষ রোদের আগুন নিভে আসছে, একটা হালকা কমলা থেকে ধূসর ছায়ার দিকে ঝুঁকে পড়েছে। নদীর জল ঝিম মেরে গেছে, শুধু নৌকার সঙ্গে ধাক্কা লাগা শব্দে বোঝা যায় সে সময় এখনো থেমে যায়নি। পাখির দল উড়ে চলে গেছে গাছের গভীরে। ঘাটের একপাশে কয়েকটা ভাঙাচোরা চৌকি আর পাথরের উপরে আধময়লা গামছা চুড়ে রেখে কেউ একজন বসে আছে। সামনে ধোয়া ধোয়া একটা আগুন জ্বলছে, কোনো পুরনো চাটাই, কাঠের বাক্স আর কাগজ পুড়িয়ে তৈরি সেই আগুন। নেশাদ্রব্যের বাজে গন্ধ আর বাজে গানের আসর বসেছে। নীলা চিত্রাকে আড়াল করে উকি মারতে বললে চিত্রা তাই করার চেষ্টা করে, তবে উকি মেরে কিছু দেখার আগে বাকি দুজন মেয়ে তাকে ধাক্কা দিয়ে হেসে ওঠে। এক মুহূর্তে কড়া গলা ভেসে আসে, কে রে ওইখানে? চিত্রা উঠে পেছন ফিরতে দেখে নীলা সহ বাকিরা হাসতে হাসতে দৌড়ে বেশ খানিক দূরে চলে গিয়েছে। চিত্রা একটা ঢোক গিলে কারা জানি এগিয়ে আসছে। ওই বাজে লোকগুলো সে ভালো করে দেখতে পারেনি তাদের চেহারা, তবে একজনকে তো কোথায় যেন দেখেছে মনে হলো, কিন্তু এটা ভাবার নয়। পালানোর সময় সে দৌড়ানোর জন্য পেছনে ফেরার আগে কেউ একজন রুমাল দিয়ে তার মুখ চেপে ধরে। চিত্রা তাকানোর আগে জ্ঞান হারিয়ে ঢলে পড়ে তার গায়ে। মুখে পানি ছিটানোর পরে হুঁশে এলো চিত্রা। একটা বদ্ধ ঘরে বন্দি সে। হুট করে একটা লোক তার সামনে এগিয়ে আসে। আধারকে উপেক্ষা করে এগিয়ে আসতে চিত্রা বলে ওঠে, নিহান ভাই। নাহিয়ান খান, স্পেশাল ফোর্সের ইন্টেলিজেন্স অফিসার নাহিয়ান খান। নাহিয়ান মানে? নাহিয়ান চিত্রার পাশে চেয়ার টেনে বসলো, কেমন যেন স্যাঁতস্যাঁতে একটা জায়গা। নাহিয়ান বলল, ভাবি, আমি আসলেই কোনো নিহান শেখ নই। আমি স্পেশাল ফোর্সের ইন্টেলিজেন্স অফিসার নাহিয়ান খান, খান বংশের ছেলে। চিত্রার কাছে সবকিছু ধোঁয়াশা লাগছে। নিহান ভাই কি পাগল হয়ে গেল নাকি? চিত্রা এবার 1 ঘন্টার মতো নাহিয়ানের বলা প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনলো। নাহিয়ান খান বাড়ির ছেলে, সেই বাড়ির বড় ছেলে মাহিয়ান খান, বাবা মনিরুল খান। 2 ভাই যখন ছোট ছিল তখন বাবার ব্যবসা ধসে পড়ে, অনেক ঋণ জমা হচ্ছিল। উপায় না পেয়ে এলাহি সবচেয়ে বড় পাপী, নোংরা আর জঘন্য মানুষটার কাছ থেকে বাধ্য হয়ে ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে টাকা সুদ হিসেবে নেয়। দিনকাল ভালোই চলছিল, তবে মাঝে বাবাকে অনেক চিন্তিত দেখাতো। একদিন লোকজন নিয়ে ফরাদ এলাহি বাড়িতে হাজির হন। মেয়াদ শেষ হবার পরও বাবা তাকে টাকা পরিশোধ করতে পারছিলেন না। আসলে যারা একবার ঋণগ্রস্ত হয় তাদের মাথা থেকে ঋণ আর সহজে নামে না। দিনকে দিন তা বেড়েই চলে। সেই রাতে বাবাকে চোখের সামনে হত্যা করা হয়, মাকে চোখের সামনে ধর্ষণ হতে দেখে 2 ভাই। কিন্তু ঘটনাক্রমে খানবাড়ির কাজের লোক নজরুল কাকা নিজের জীবন বাজি লাগিয়ে 2 ভাইকে বাঁচায়। তাদেরকে তাদের মামার বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। মামারা সব পরিবারে আমেরিকায় থাকতেন। অনেকটা কষ্টেই বেড়ে ওঠা 2 ভাইয়ের। এমন না যে মামা মামি তাদেরকে ভালোবাসতেন না, তাদেরকে অত্যাচার করতেন। অভাব তাদের, খুব ভালো পরিবেশে বেড়ে ওঠে। তবে ওই যে চোখের সামনে একটা বড় রকমের ঘটনা ঘটে গিয়েছে, তার রেশ কখনোই কাটেনি। নাহিয়ান বাবা মায়ের বিষয়ে কখনো কথা বলেনি, তবে মাহিয়ান সবসময় বলতো সে বড় হয়ে দেশে ফিরে প্রতিশোধ নিবে। তবে দেশে ফেরার পর জানতে পারলো ফরহাদ এলাহি নাকি মারা গিয়েছে। কে মেরেছে জানা নেই, তবে নিজের ছেলের হাতেই খুন হয়েছে। সেই ঘটনা জানার পর আস্তে আস্তে মাহিয়ান কেমন যেন হয়ে যায়। আসলে বাবা মায়ের মৃত্যুর পরে তার মানসিক ভারসাম্য নষ্ট হয়। আবোল তাবোল কথা বলতো সারাক্ষণ, রাতে ঘুমের মধ্যে কথা বলতো, কেঁদে উঠতো। ফরহাদ এলাহির কাছ থেকে বাবা মায়ের প্রতিশোধ নিতে পারবে না এইভাবে আরও ভেঙে পড়ে। এক পর্যায়ে মানসিক চাপে পাগল হয়ে ঘরবন্দি হয়। মাহিয়ান আজও বেঁচে আছে, তবে এটাকে বেঁচে থাকা বলে না। নাহিয়ান সেই ক্ষোভেই আরও মন দিয়ে পড়াশোনা করে, ইন্টেলিজেন্স অফিসার হয়। দেশে আসে কেবল এই বাড়িতে ঢুকে সকলের জীবন জাহান্নাম বানাতে। তবে মাঝে ওই যে ভালোবাসা, ওই ভালোবাসার ফাঁদে পড়ে তো কিছুই করা হয়নি। নাহিয়ানের কাছে এখন সবার সব কিছুর প্রমাণ আছে, চাইলেই সবাইকে ধরিয়ে দিতে পারে। তবে এখন আর প্রয়োজন নেই, কারণ সকলেই নিজ নিজ হাতে তাদের ধ্বংস লিখেছে। এই বাড়ির প্রতিটি দেয়াল এখন তাদের মৃত্যুর প্রহর গুনছে। নিজস্ব প্রতিশোধ নিতে এসেছিল অবশ্য নাহিয়ান, তার ক্ষমতাও ছিল সবার বিরুদ্ধে দাঁড়ানোর। নিজের জানের পরোয়া করে না সে, তবে তার কিছু হয়ে গেলে ফারিয়ার কি হবে? এই জাহান্নামে ফারিয়াকে ফেলে তো মরতে পারে না। কেবল ফারিয়া চাই বলেই নাহিয়ান জলদি তাকে নিয়ে বিদেশে চলে যাবে। মেয়েটার আর অসুস্থ জীবনে রাখতে পারবে না সে। কোনো মারামারি নেই, ঝামেলা নেই, এমন একটা জায়গায় তাদের সংসার হবে। তবে বাকিরা নাহিয়ান খানকে না চিনলেও ফারিয়া চেনে, তাই তো প্রতি মুহূর্তে তার নাহিয়ানকে নিয়ে ভয় হয়। যদি ভাইয়েরা সব জেনে যায় তখন তো তারা নাহিয়ানকে মেরে ফেলবে। কেবল এই একটা ভয় সে রোজ পড়ছে, মরছে, আবার জন্মাচ্ছে। চিত্রা কাপা গলায় জিজ্ঞাসা করে, সুলেমান এলাহি কে হত্যা করেছে জানেন? নাহিয়ান চিত্রার দিকে ভালো করে তাকায়, একটু মুচকি হেসে বলে, জানবো না কেন? আপনি শুনতে চান ভাবি? মজার বিষয় বলি, এলাহি বাড়িতে আগেও অনেক খুন হয়েছে। একটা সময় পর সব কমে এসেছে, তবে আপনি আসার পর আবার খুন শুরু হয়েছে। রহস্য নয় কি?
চিত্রা একটা ঢোক গিলল। নাহিয়ান পুনরায় বলল, ভাবি, আপনি আর আমি এক জলের মাছ, তবে সাবধান, আমাদের ধরার জন্য কিন্তু অনেক জাল ফেলা হয়েছে। জাল থেকে বাঁচতে না পারলে শিকারির শিকার হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। চিত্রা ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরল। তার শরীর এখনো থরথর করে কাঁপছে। কী সব শুনেছে সে? আসলে কি সব সত্য? এলাহি বাড়ির মানুষগুলো আসলে এত জঘন্য? এখন সব কেমন যেন লাগছে। এতক্ষণ রাত করে মাটি খোঁড়া নোংরা পট্টিতে বাড়ির পুরুষদের আনাগোনা সবই তবে সত্য ছিল, চোখের দেখা সেই সব মিথ্যে নয়। তাহলে ফারাজ রাত করে তার বাড়ির বাইরে যাওয়া, ভোরে ফেরা, সেই সবও কি এমনি এমনি ছিল না? আচ্ছা, ফারাজও কি তবে নারীদের এত জঘন্যভাবে নিপীড়ন করে তাদের পাচারকারীদের হাতে তুলে দেয়? পাপের টাকায় জীবন চালায়, মিথ্যার পাহাড় জমিয়ে চিত্রার সঙ্গে সংসার করছে। এটা কি সংসার? মাথা কাজ করছে না চিত্রার। ফারাজ পাপিষ্ট হলে তো চিত্রাকে কখনোই এত ভালোবাসতো না। আচ্ছা, সব কিছু কোনো নাটক ছিল না তো? নাটক হলে চিত্রাকে বিয়ে করেছে কেন ফারাজ? চিত্রা একটা নিঃশ্বাস ছাড়লো। বুঝতে পারছে না কি করবে, তবে মনে মনে এতটুকুই চাওয়া, ফারাজ যেন এসবে না জড়ায়। চিত্রা ফারাজের জন্য সব করতে পারবে, কিন্তু ফারাজের ছলনা সহ্য করতে পারবে না। যদি পাপ করেও থাকে, সে যেন খোদার কাছে ক্ষমা চেয়ে সব কিছু থেকে ফিরে আসে। চিত্রা ফারাজকে হারাতে চায় না। তারা বিদেশে চলে যাবে কিংবা অনেক দূরে কোথাও, তবুও যেন ফারাজ সব ছেড়ে দেয়। চিত্রা নিহানের কথা মনে পড়ল। নিহান বললেও ভুল হবে। নাহিয়ান খান, তার গোটা নাম থেকে শুরু করে বংশের পদবিও অদল বদল। এই এলাহি বাড়িতে তার প্রবেশ করা সবই ছিল পরিকল্পিত। তবে নাহিয়ান খান বাড়ির সকলের কথা বললেও ফারাজ এলাহির কথা কিছুই বলেনি। আর না ওই ফরহাদ এলাহির কথা। সময় হলে নাকি সেই সব চিত্রা নিজেই জানতে পারবে। তবে এবার চিত্রার ভয় হচ্ছে। বাড়ির মানুষগুলো খারাপ সেই জন্য নয়, বরং নাহিয়ান ইন্টেলিজেন্স অফিসার সেই ভেবে। এর মানে সে আরও অনেকের ব্যাপারে অনেক কিছু জানে। ফারাজ বাসায় এসে সরাসরি গোসলে যায়। চিত্রা ফারাজের ফোনের সামনে বসে আছে। ফোনটা খুলে ভেতরে কি আছে দেখা হয়নি কখনো, তবে আজ ইচ্ছে করছে। ফারাজ রুমে আসতেই চিত্রাকে বলল, তোমার পাসপোর্ট কিন্তু চলে আসবে। বিদেশ যাওয়ার জন্য প্রস্তুত তো? চিত্রা ফারাজের দিকে তাকায়, সরু চোখে জিজ্ঞাসা করে, আপনি কে বলুন তো? এমন প্রশ্ন কেন? না, আজকে একটু বেশি সুন্দর লাগছে তো, তাই চিনতে পারছি না। মানে কি, আগে বুঝি অসুন্দর ছিলাম? দেখো চিত্রা, আমার জন্মের দিন পুরো পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল আমার রূপের ঝলকে। বাপরে বাপ, নিজের প্রশংসা নিজে করতে আমি একটুও পছন্দ করি না। শুধু তুমি বললে দেখে একটু বললাম। ফারাজ আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। চিত্রা বারান্দায় গিয়ে দাঁড়ায়। কালো পুকুরটির দিকে তাকাতেই চোখের সামনে মিতালি, নীলুফা, মাহাদি, মরিয়ম আর মারিয়ার মুখটা ভেসে ওঠে। সে একটা শ্বাস ছাড়লো। ফারাজ আয়নার সামনে দাঁড়াতেই অভ্রর ফোন এলো। অভ্র জানায় আয়েশা আর চিত্রার পাসপোর্টে কিছু সমস্যা হয়েছে। অনেক কিছুই মিলছে না। ফারাজ বিষয়টি পরে দেখবে বলে ফোন রেখে দেয়। তারপর বারান্দায় গিয়ে চিত্রাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, এবার বলো তো বউ, তুমি কে? বজ্র আজও এসেছে সেই বাড়িতে। মাঝে মধ্যেই তার আসা হয়। এখন বলতে গেলে আত্মিক একটা সম্পর্ক গড়ে উঠেছে তার এই বাড়ির সঙ্গে। এখানে যে মেয়েটি থাকে, যাকে নিরাপত্তা দেওয়া বজ্রের দায়িত্ব ছিল, তবে অজান্তে এখন সেই মেয়ের সঙ্গে একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। এখন তার মনের ভিতরে একটা টান অনুভব হয়। বজ্র প্রতিবারের মতো রুমে ঢুকতে দেখতে পেল মেয়েটি জানালার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে আছে। পুরো বাড়িটা কাঠের তৈরি, চারিপাশে বাগান, মাঝখানে বাড়ি। দোতলায় কাঠের বাড়িতে মেয়েটা এখন মাসের পর মাস অনায়াসে থাকছে। এখন তাকে দুনিয়ার কোনো কিছু ভাবায় না। সেও এই চার দেওয়ালের মধ্যে কারোর জন্য অপেক্ষা করে নীরবে, কেবল তাকে খুঁজে এই মন। বজ্র রুমে ঢুকতেই মেয়েটি মুচকি হাসি দিয়ে জিজ্ঞাসা করলো, তুমি এসেছো? আপনি থেকে কখন যে এই তুমি নামক শব্দে দুজন চলে এসেছে। আসলে কিছু জিনিস এত ভেবে চিনতে হয় না, হুট করে হয়ে যাওয়া থেকে ভালো কিছু জন্ম হয়। বজ্র এসে বিছানায় গায়ে লিয়ে দিয়ে বলল, তুমি এত সুন্দর করে বিছানাটা গুছিয়ে রাখো, দেখলে ইচ্ছে করে ঘুমিয়ে যাই। বারণ তো করিনি। মেয়েটা মুচকি হেসে জবাব দিল। করলেও বুঝে আমি শুনতাম। মেয়েটা হাসলো, বলল, আমি এখনো অনেক কিছু চিন্তা করি জানো। তুমি আমায় সাহায্য না করলে আমার কি হতো? সাহায্য তো আমি করিনি, কে করেছে তুমি না জানো? আমি তো কেবল তার আদেশ পালন করেছি। অনেকদিন ধরেই তাকে দেখি না, একবার আসতে বলবে? বলে দেখতে পারি বুঝলে, তবে তারা তো অশুভ দিন সামনে ঘনিয়ে আসছে, আসার সময় কই। মেয়েটা বজ্রের পাশে বসতে বজ্র হঠাৎ বলে ওঠে, জানো, গত সপ্তাহে অনেকদিন পর মর্গে গিয়েছিলাম। মেডিকেল কলেজের MBBS তৃতীয় বর্ষের ছেলে মেয়েদের পোস্টমর্টেম ক্লাস ছিল। একটা কম বয়সী মেয়ের লাশ দেখলাম। মৃত্যুর আগে মেয়েটিকে 6 জন পুরুষ মিলে ধর্ষণ করেছিল। একটু থেমে সে আবারও বলল, ময়নাতদন্তে আরো ভয়াবহ তথ্য জানা গেল। মৃত্যুর পরও মেয়েটির উপর একই কাজ করেছে তারা। লোকগুলোর নাকি নেক্রোফিলিয়া ছিল। আজ 1 সপ্তাহ হয়ে গেছে, মেয়েটির হত্যার কোনো বিচার হয়নি।
বাবা মা কবরের পাশে বসে কাঁদছে, থানায় হোঁচট খাচ্ছে। শুনেছি মেয়েটি কলেজ স্টুডেন্ট ছিল, সিনিয়ররা অনেক ধরে র্যাগিং করছিল। কেমন একটা দেশ যেখানে ধর্ষকের বিচার হওয়ার আগেই ধর্ষিতে মারা যায়। আসলে মেয়েদের জীবন সহজ না, বুঝলে? ওই মেয়ে যদি প্রথম দিনই মুখ বুঝে না শুয়ে জবাব দিত। মেয়েটা চুপচাপ শুনছিল, এবার ধীরে বলল, তোমার কি মনে হয় জবাব দিলেও বাঁচতে পারতো? বজ্র আর কিছু বলল না, কেবল মেয়েটার দিকে তাকিয়ে আবদারে বলল, নিরুপমা, নিরুপমা, মাথাটা অনেক ধরেছে, চুলগুলো একটু টেনে দেবে? সুলেমান এলাহির মৃত্যুর পর এলাহি বাড়ি আরো নীরব নিঃশব্দ হয়ে উঠেছে। মরা বাড়ি যাকে বলে আর কি। রোশনের সাথে মোহনের সম্পর্কটা ঘনিষ্ঠ হলো, বিপরীতে জোহান রাজনের সঙ্গে ভয়ঙ্কর হয়ে উঠেছে। উঠতে বসতে ঝগড়া, কারো সাথে কারো কথা হয় না। আজকাল নদীকে অস্বাভাবিক লাগে, লাগারই কথা। স্বামী নেশাখোর, নোংরা পল্লীর মহারাজা, সে নিজের মেয়েকে তো দেখতেই পারে না, উল্টো নদীকে দেখো। বিয়ের পর বাপের বাড়ি কখনো তার যাওয়া হয়নি। বাবার মৃত্যুতেও রাজন তাকে বাড়িতে যেতে দেন। একটা মেয়ের জন্য চেয়ে কষ্টের কি আছে? মেয়ের বড়লোক পরিবার থেকে বিয়ের সম্বন্ধ এসেছিল যেদিন, সেই খবরে নদীর বাবা তো সারাদিন খুশিতে কেঁদেছেন, বাকিটা জীবন মেয়ের সুখ দেখে শান্তিতে হাসবেন বলে। অথচ বিয়ের পর রাজন তাদের এই বাড়ির এক গ্লাস জলও কথা না শুনিয়ে পান করতে দেননি। তারা প্রথম দিকে একবার এসেছিল মেয়ের শ্বশুর বাড়ির জন্য, গ্রামের দেশি হাঁস থেকে শুরু করে ফলমূল কত কি সঙ্গে নিয়ে। তবে রুমানা তাদের একগাল অপমান করেছিল, দুপুরে আগের দিনের পান্তা ভাত খেতে দিয়েছিলেন। সময় তো চলে গেছে, তবে সেসব কথা আজও বুকে সুচালো তীরের মতো গিয়ে বেঁধে। নদীকা বল সেদিন বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে বলেছিল, ভালো আছি আমি, অনেক সুখে আছি, তিনি আমারে খুব ভালোবাসে, চিন্তা নাই তোমাগো। তবে বাবা মা বুঝতে পেরেছিলেন কি ভুলটাই না তারা করেছেন। আজও সেই ভুলের জন্য হয়তো নিজেদের দোষারোপ করছে। তবে ইচ্ছে আছে একদিন নদীর পরিবারের সঙ্গে দেখা করার। বাবা তো আর নেই, কোনো এক বর্ষায় সবাইকে কাঁদিয়ে এসে চলে গেছেন। তবে নদী যেদিন আসলে সুখী হবে, সেই সুখের গল্প শোনাতে সে পরিবারের কাছে যাবে। সকালে কালো বোরখা পরে বাড়ির পেছনের রাস্তা দিয়ে নদী কোথাও একটা যায়, ফিরতে ফিরতে ভালোই সময় লাগে। বাড়ির ভেতরে যখন প্রবেশ করে তখনই দেখা হয় ফারিয়ার স্বামীর সঙ্গে। নদী এক মুহূর্তের জন্য ঘাবড়ে গিয়ে পর মুহূর্তে নিজেকে সামলে বলে, আরে নিহান তুমি? এই দুপুরবেলা কোত্থেকে এলেন? নদী থতমত খেয়ে বলল, মেয়েটার জ্বর, ওষুধ কিনতে গেছিলাম। ও আচ্ছা, তাহলে রুমে যান, যেই গরম পড়েছে। নদী অপেক্ষা না করে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। নাহিয়ান খানের বড্ড হাসি পায়। পাবে না কেন? বাড়ির কার ভেতরে কি আছে সব তার জানা। তবুও যখন মানুষ চোখে চোখ রেখে মিথ্যা বলে, তখন কি আর না হেসে পারা যায়? ওরা ভাবে ওরাই চালাক, বাকিদের তো নাক টিপলে দুধ পড়ে। চিত্রার কলেজে অভিভাবক মিটিং ছিল, সঙ্গে আয়েশা অভ্র এসেছে। ওরা চিত্রার সঙ্গে মিটিংয়ে এসেছে নাকি নিজেদের ডেটিংয়ে, তা ওনারাই ভালো জানেন। আয়েশা কিছু জিনিস অর্ডার দিয়েছিল, ডেলিভারি ম্যানকে গুরুদয়াল কলেজের সামনে আসতে বলেছিল। লোকটা এসে পার্সেল দিয়ে যায়। সেই লোকের সঙ্গে অভ্র মারপিট লাগে, কলা চেপে ধরে বলে, এই বেটা ছেঁচড়া, আমার বউয়ের থেকে নম্বর চাও কেন? মেয়েরে রোদে শুকিয়ে শুটকি বানিয়ে হালুয়া তৈরি করে ছেড়ে দিব। এই সরকার ভাইকে কে বুঝাবে? ওইটা ওটিপি ছিল। পার্সেল ডেলিভারির সময় এমন ওটিপি কখনো কখনো চায় তারা। এক মহিলা আয়েশার দিকে তাকিয়েছিল বলে তার সঙ্গেও দৌড়ে গিয়ে ঝগড়া করেছে অভ্র। বলেছে মেয়ে হোক আর ছেলে, তার ঘরণীকে দেখার অধিকার সে ছাড়া আর কারণ নেই। আগে আয়েশা দেখতো ফারাজ আব্বা চিত্রা আপার জন্য এসব করত, এখন তার অ্যাসিস্ট্যান্ট পুরো কার্বন কপি হয়ে উঠেছে তার। আয়েশা অভ্রকে বলল, সরকার ভাই, তোমাকে একটু দরকার। কি গো, কি দরকার ঘরণী? গাড়ির ডিকি খুলে দেন, জিনিসগুলো রাখি। অভ্র ডিকি খুলতেই হুট করে কেউ গর্জে উঠল, চাল পেঁয়াজ। ভয়ে অভ্র চেঁচিয়ে আয়েশার পেছনে গিয়ে লুকিয়ে বলল, তোমার এই দাদি কি আমার পেছন জীবনে ছাড়বে না ঘরণী? এই পরিকল্পনা করেছি, কই পরিকল্পনা করেছি বাচ্চা কাচ্চা হলে একে একে পালাতে দিয়ে আমার কালা পীড়িত করব। কিন্তু এই বুড়ির জন্য তো কালা পীড়িত দূরে থাক, বুকি পীড়িত কপালে জুটছে না। একটু বাইরে এলাম, ও মা সেইখানেও চলে এলো। আয়েশার হাসি পায়। সে তার দাদিকে ধরে গাড়ির থেকে বের করে। তা দেখে অভ্র পকেট থেকে টিস্যু বের করে জমেলার হাত ঘষে মুছিয়ে দিয়ে বলে, বুড়ি, আমার ঘরণীর স্পর্শ আমি ছাড়া কারো গায়ে লাগতে দিব না। আমার ঘরণীর ছোঁয়া লেগেছে আমার গায়ে, ভালো করে ঘষে ঘষে মুছে সেই ছোঁয়া আমি উঠাবো আজ। জমেলার তাতে মন্দ লাগেনি। কালুর বাপ তার হাত মুছে দিয়েছে। সেই অনুভূতিতে তার শাড়ি তুলে মির্কি নাচ দিতে ইচ্ছা করছে। কত কষ্ট করে ডিকিতে উঠেছিল সে, গরমের মধ্যে বসেছিল। আজ সে সুন্দরভাবে তিব্বত ঘামাচি পাউডার দিয়ে কোরিয়ান মেকআপ লুক ইউটিউব দেখে ট্রাই করেছে। চোখে একটা কালো রোদ চশমা লাগিয়েছে, পাহাড়ের মতো উঁচু জুতা পরেছে। তার তো উঁচু জুতা নেই, তাই বার্মিজ জুতার নিচে বাঁশের চৌকা খুঁটি লাগিয়ে জুতা বানিয়েছে। এখন পুরো হিল জুতা ফেল। হাতে একটা ব্যাগও নিয়েছে, যা লাগছে না তাকে, পুরো কড়া জিনিস। পৃথিবীর সব ছেলেকে অজ্ঞান করার জন্য যথেষ্ট। আর কোরিয়ান মেয়েরা তো ঝামেলার এই লুক দেখলে হিংসে করবে। ওই দেশে
কত ছেলে আছে না একেবারে দুধের স্বরের মতো গায়ের রং, ওরা তো জমেলাকে দেখলে মরেই যেত। এত ছেলেকে এখন জমেলা একা যুবতী হয়ে কি করে বিয়ে করবে, কি করে বলবে কালুর বাপের প্রতি সে লয়াল? মন সে কাউকে দিতে পারবে না। তবে দেহের বিষয় হলে অন্য কথা। ফারাজের তো কলেজ জীবন শেষ হওয়ার পর গুরুদয়ালের আঙিনায় আর পা রাখা হয়নি, এখন বইয়ের জন্য যাওয়া আসা হয় আর কি। কলেজ থেকে বের হওয়ার পর আজকে চিত্রা জিদ ধরেছে মুক্তমঞ্চে বসবে। কলেজের সামনের এই জায়গাটা এত স্নিগ্ধ। ফারাজ চিত্রার জন্য বিভিন্ন প্রকার ভাজা কিনতে যায়, গল্প করবে আর ভাজা খাবে। চিত্রা আজকাল খুব কম কথা বলে, যতটুকু বলার দরকার ততটুকুই কেবল। ফারাজ তাকে বলেছে সে নাকি গুরুদয়াল থেকে এইচএসসি দিয়েছে। আসলেই কি তাই? আচ্ছা, ফারাজের চেহারাটা এমন বিদেশিদের মতো দেখতে কেন? আর তার বাকি ভাইদের সঙ্গে তার কোনো প্রকার মিল নেই কেন? কিছু তো একটা আছে, কিন্তু কি? ফারাজ বলেছে চিত্রার পাসপোর্টে নাকি কি সব ঝামেলা হয়েছে। ঝামেলাটা এখন হওয়া কি খুব দরকার ছিল? কি সুন্দর বিদেশে চলে যেত, সব সমস্যা শেষ। তবে চিত্রা জানে সামনের দিনে আরো অনেক কিছু তার জন্য অপেক্ষা করছে, সব যেন সে সামাল দিতে পারে। এত দূর পর্যন্ত এসেছে হেরে যাওয়ার জন্য নয়। যার জন্য মৃত্যুকে এতবার কাছ থেকে দেখা, তাকে তো চিত্রা এত সহজে হাতছাড়া করবে না। ফারাজ চিত্রাকে ডাকতে সে তার কাছে যায়। মুক্তমঞ্চে গিয়ে বসতেই চিত্রা ফারাজকে বলল, আপনি এত বার ডাকেন কেন? কারণ আমি ঝিঁঝি পোকা। ঝিঁঝি পোকা কেন ডাকে জানো? জানি না, কেন ডাকে? এই কারণেই তো ছোট লোক বউ বলি। দেখো, ঝিঁঝি পোকা কেন ডাকে আমি বলতে পারবো না। আমি পুরুষ বলে আমার বুঝি শরমের লজ্জা নেই? যাও গিয়ে গুগল করে নাও। শরমের লজ্জা? বাহ, ইউনিক লজ্জা দেখি আপনার। হ্যাঁ, ছোট লোকেরা লজ্জা শরম পায়, আর আমার মতো বড় লোকেরা শরমের লজ্জা পায়। দূরে 5-6 জন ছেলের মাঝে একটা মেয়ে, তাদের আবার কি হাতাহাতি। চিত্রা একবার সেদিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। ফারাজ তাকে বাদামের খোসা ছাড়িয়ে দিচ্ছে, সে কেবল চুপ করে মুখে দিচ্ছে। ফারাজ খোসা ছাড়াতে ছাড়াতে বলল, মেয়ে মানুষ হচ্ছে ঠিক এই বাদামের মতো, খোসা চারানো থাকলে যে কেউ অনায়াসে খেয়ে ফেলে। খোসা সহ একে খাওয়া যায় না। খোসা লাইক একটা পর্দার মতো, আবরণে ঢাকা জিনিস বরাবরের মতোই সুন্দর। জানি, নিজেকে সবার সামনে খোলামেলা ভাবে উপস্থিত করলে খোসা ছাড়া বাদামি হয়ে যায় মেয়ে মানুষ। শুনছেন? বলো বউ। জুস খাবো। ফারাজ উঠে যায়। সামনের দোকান থেকে চিত্রার জন্য জুস আনতে হবে। তবে তার ফোনটা চিত্রার ব্যাগের উপরে ছিল, সেটা সঙ্গে নিতে মনে নেই। ফারাজ যাওয়ার পর চিত্রা চারিপাশে পরিবেশ উপভোগ করে। হুট করে ফারাজের ফোনে একটা কল এলো, নাম্বার সেভ করা নেই। চিত্রা কলটি ধরবে কি ধরবে না ভাবতে ভাবতে কেন জানি আজ ধরেই ফেললো। আজকাল তো আর কিছুই স্বাভাবিক নেই। হ্যাঁ, নিজেকে সে স্বাভাবিকভাবে উপস্থাপন করছে, কিন্তু মনের অবস্থা কেবল সে জানে। কল রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে একটা মেয়েলি গলা ভেসে এলো। স্যার, আপনার মনে আপনার সাথে দেখা করতে চাই, একটু যদি আসতেন। হ্যালো স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? চিত্রার হাত কাঁপা শুরু হয়। সে কোনো মতে ফোনটা কেটে দেয়। আতঙ্কে চোখের কোণে জল চলে আসে। মনি? এই মনি কে? ফারাজের সন্ধ্যায় একটা ইভেন্ট আছে, চিত্রাকেও সঙ্গে নিয়ে যাবে। অনেক হয়েছে, এবার মনির সঙ্গে দেখা করানোর পালা। সামান্য একটুখানি মনির সঙ্গে দেখা করলে বুঝি চিত্রা সব জেনে যাবে। চিত্রা বাসায় আসার পর থেকে কেমন যেন দূরে দূরে থাকছে। এই মেয়েটাকে আল্লাহ যে কোন মাটি দিয়ে তৈরি করেছে, সেকেন্ডে সেকেন্ডে রূপ বদলায়। যদি রূপ বদলানোর বিষয়ে মেয়ে মানুষ আর গিরগিটির মধ্যে প্রতিযোগিতা হতো, তবে ফারাজ 100% নিশ্চিত প্রথম প্রাইজটা নারী জাতি পেত। সন্ধ্যায় ফারাজ নিজে চিত্রাকে শাড়ি বের করে পরতে বলল। চিত্রা মুখ কুচকে বলল, কিছু পরবো না, এমনিতেই চলে যাব। ফারাজ চোখ বড় করে বলল, পরবানা মানে নিংটু যাবা? হাউ ছোট লোক, যা শাড়ি পর, আবুলের নাতনি। চিত্রা নির্বিকার মুখে জবাব দিল, পড়তাম না, তুই পর। এই বউ, এই দেখি দেখি, গুলিস্তানে বউ এক্সচেঞ্জ হয়ে গেল নাকি? ফারাজ হতবাক ভঙ্গিতে বলল। ফারাজ এসে আচমকা চিত্রার ঠোঁটে চুমু খায়, অতঃপর জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, না তো, বউ তো আগেরটাই ঠিকঠাকই আছে। চিত্রা হতভম্ব হয়ে তাকায়। আপনি চুমু খেলেন কেন? খাইনি তো, পরীক্ষা করে দেখছিলাম তুমি আসলে আমার বউ কিনা। তো বলে চুমু খেতে হবে? আরে ওইটা চুমু হলো, ওইটা আমার পরীক্ষা নিরীক্ষা করার পদ্ধতি। ও আচ্ছা। চিত্রাও কম যায় না, কটাক্ষের ভঙ্গিতে বলে, তাহলে জমেলা দাদিকে ডেকে আনি। মানুষটাকে আজকাল চিনতে পারছি না, একটু পরীক্ষা করে দেখবেন আসলে কি সে আমাদের জমেলা দাদি নাকি। ফারাজ বউকে কিছু বলতে যাবে, তার আগে পর্দার আড়াল থেকে জমেলা বের হয়ে বলল, I am coming, হিন্দু বয়, প্লিজ পরীক্ষা মি। ফারাজ একটা ঢোক গিলল। একবার বউ, অন্যবার জমেলার দিকে তাকালো, তারপর বলল, তোর মতো বউ থাকলে রে আমার আর শত্রুর দরকার নেই। ঘরের শত্রু এখন আর বিভীষণ নয় রে, বরং বৌষণ হয়ে গেছে। সুলেমান এলাহির কবরের সামনে বসে আছে জুনায়েদ, সঙ্গে এতগুলো মদের বোতল আর সিগারেটের প্যাকেট। নিজেও নেশা করেছে। সে কখন থেকে কবরের সামনে বসে আছে, কত কথা বলছে। ফারাদের পাশেই সুলেমান এলাহির কবর।
তার পাশে রুমানার জন্য জায়গা রাখা। ওই তো পাশে আরেকটা কবর আছে, জুনায়েদের স্ত্রী মমতাজের কবর, তার পাশে জায়গা খালি, জুনায়েদের নিজের জন্য রাখা নির্ধারিত মৃত্যু। আচ্ছা, মানুষ মরার আগে তার জন্য কবর খুঁড়ে রাখাটা কেমন যেন অদ্ভুত নয় কি? মৃত্যু না আসতেই তখন ভয়ে আতঙ্কিত হয়ে থাকতে হয়। জুনায়েদ উঠে গিয়ে সুলেমান আর ফারহাদের কবরের উপর মদের বোতল রেখে বলল, নে মদ গিল সব। কবরের নিচে তো আর তোদের থাকতে অনেক কষ্ট হয়, তাই না? পরের বার আসার সময় একটা মায়া নিয়ে আসবো। কতদিন হইল ফরহাদ আর সুলেমান ইলাহি মায়াগোর সঙ্গে সই না, এত কষ্ট নিতে পারতেছি না। জুনায়েদ এলাহি সুলেমানের কবর পেরিয়ে মমতাজের কবরের সামনে এসে দাঁড়ায়। তারপর কবরের সামনে ঢলে পড়ে কান্না করে, হাহাকার করে, মমতাজকে গালাগাল করে। এই স্বার্থপর মহিলা তাকে রেখে চলে গেছে বলেই তো জুনায়েদের এত কষ্ট। ছেলেমেয়েগুলোকে একা মানুষ করতে পারলো না, মেয়েটা হারিয়ে গেল। জুনায়েদের এখন মরার কথা ভাবলে কষ্ট হয়। বইয়ের সামনে দাঁড়িয়ে এত সব জবাব দেওয়ার ভয়ে তার কষ্ট হয়। তুই থাকলে আমি বদলাতে পারতাম, জানিস? কেউ থামাই নাই আমারে, তুই থামানোর আগেই চইলা গেলি। জুনায়েদ কাঁদতে কাঁদতে মমতাজের কবরের পাশে শুয়ে পড়েন। সে বকবক করতে করতে হুঁশ হারানোর আগে জোহান সেখানে উপস্থিত হয়। হুঁশ হারানো জুনায়েদকে তার বাড়িতে নিয়ে যেতে হবে। তবে যাওয়ার সময় মায়ের কবরের মাটিগুলো সে হাত বুলিয়ে দেখলো, বলল, মা, আমি কি ভালো হতে পারতাম না বলো? ওরা আমায় ভালো হতে দেয়নি কেন? জোহান জুনায়েদের একই বলি, তবে কারো বলি স্ত্রীর জন্য, কারোটা মায়ের জন্য। সন্ধ্যায় চিত্রাকে নিয়ে একটা আশ্রমে যায় ফারাজ। সেখানে বছরে একবার এমন বড় করে অনুষ্ঠান করা হয়। ফারাজ সবার সাথে সময় কাটায়। চিত্রা একটা কাতান শাড়ি পরেছে, আজ গাঢ় সবুজ রঙের। ফারাজের গায়েও আজ একই রঙের একটা পাঞ্জাবি। এখানেই চিত্রার সঙ্গে ফারাজ মণি নামক এক বৃদ্ধার পরিচয় করিয়ে দেন। ফারাজদের বাসায় অনেক আগেই মহিলা কাজ করত, তারপর বৃদ্ধাকে তার নিজে ছেলেমেয়ে ঘর থেকে বের করে দেয়। সেই থেকে এখানেই থাকেন। এই আশ্রমটা আগে সাফিয়ে নামক নারী নাকি চালাতো, এখন ফারাজের আন্ডারে চলে। চিত্রা বৃদ্ধার সঙ্গে বসে গল্প করে। ঠিক করে তো উনি কথা বলতে পারেন না, তবুও বললেন। তার নাম লতামণি। মায়া করে ভাঁজ পড়ে যাওয়া হাত দিয়ে চিত্রার গালে হাত দিয়ে আঙ্গুল বুলিয়ে দিলেন। ফারাজকে বললেন, তোমার বউ কিন্তু ভারী সুন্দরী, ঠিক যেন আরেক সাফিয়াকে দেখছি। চিত্রা কথায় কথায় বুঝলেন এই সাফিয়া মহিলা আসলে অনেক সুন্দরী। চিত্রার তাকে দেখতে ইচ্ছা করলো, তবে ফারাজ জানালো সে কোথায় আছে তা কেউ জানে না, তবে যেখানে আছে হয়তো ভালোই আছে। চিত্রার খুব কষ্ট লাগলো। সে ফারাজকে নিয়ে কত নোংরা চিন্তাই না করলো। মনে করেছিল ফারাজের বুঝি অবৈধ সম্পর্ক আছে। আজকাল তো দুনিয়ায় লাইলা মামুন ভরে যাচ্ছে, সন্দেহ না করলেও এখন সন্দেহ জন্মে যায়। তবে ফারাজ যে এত ভালো একটা কাজ করছে, আশ্রম চালাচ্ছে, সেটা একবার অন্তত বললেই হতো। বিয়ের পর কোনোদিনও তো বলল না। রাতে খাওয়া দাওয়া করে চিত্রার নড়চড় করতে মুশকিল হয়ে যাচ্ছিল। ফারাজকে বলতেই ফারাজ বলল, তাহলে একটু হাঁটাহাঁটি করি, খাবার হজম হয়ে যাবে বউ। চিত্রা রাজি হয়ে গেল। রাতের শহর নিস্তব্ধ হয়ে এসেছে। রাস্তার ল্যাম্পপোস্টগুলো হালকা হলুদ আলো ছড়িয়ে দিয়েছে। দূরে কোথাও একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠছে। চিত্রা আর ফারাজ পাশাপাশি হাঁটছে। হেঁটে চলার শব্দটাই তাদের মধ্যকার একমাত্র উচ্চারণ এই নীরবতায়। হঠাৎ হালকা বাতাসে চিত্রার শাড়ির আঁচল উড়ে এসে বারবার ফারাজের মুখে লাগতে থাকে। সে ঠান্ডা গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।